7 দিনে ছোট বাচ্চাকে কোলে নিয়ে ডিভোর্স পেপারে সই করলো অবনী। তার স্বামী সামনেই দাঁড়িয়ে আছে, পাশে লাল বেনারসি শাড়ি পরনে দাঁড়িয়ে সদ্য বিবাহিতা স্ত্রী। ডিভোর্স পেপারে এই সই হলেই তারা তাদের নতুন সংসার শুরু করবে। ডিভোর্সটা হচ্ছে প্রথম স্ত্রী থেকে নতুন সংসারের অনুমতিপত্র মাত্র। কাপা কাপা হাতে অবনী নামটা লিখে দিতেই ঝাপসা হয়ে এলো চোখ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে বাচ্চা ছেলেটার কপালে পড়ল। কপালে পানি পড়তেই শব্দ করে কেঁদে উঠল বাচ্চাটা। বাচ্চার কান্নার শব্দে হুঁশ ফিরল অবনীর। বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরল। বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদছে না অবনী। বাচ্চার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো অবনী। ডিভোর্স পেপারটা সায়নের হাতে দিয়ে কাটকাট গলায় বলল, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে পারছি না। আসলে মন থেকেই আসছে না। এই যে নবজাতককে বাবা ছাড়া করলে, এই নবজাতকের বাবা ছাড়া বড় হওয়ার দীর্ঘশ্বাস, আর একজন নারীকে স্বামীহারা করে অসহায় করে তার চোখ থেকে গড়ানো প্রতিটা জলের ফোঁটা তিলে তিলে এই সংসারটা শেষ করে দিবে। সায়ন সামনেই দাঁড়িয়েছিল, দাঁত কেলিয়ে হাসল, বলল, অভিশাপ দিচ্ছ? আসলে ওতে কিছু হবে না। তুমি জানো তো, শকুনের দোয়ায় গরু মরে না। অভিশাপ দিচ্ছি না, অভিশাপ দিতে হয় না। দীর্ঘশ্বাসের সাথে অভিশাপ বেরিয়ে আসে। এই বাচ্চাটা যখন দেখবে অন্যের বাবা তাদের আদর করে আর ওর বাবা নেই, তখন যে কষ্টটা পেয়ে দীর্ঘশ্বাস ছাড়বে, ওই দীর্ঘশ্বাস তোমাদের সুখের সংসার ছাড়খাড় করে দিবে। অবনের কাটকাট কথায় রাগ হলো সায়নের। এগিয়ে এসে হাত তুলতে চাইল অবনের গালে। তৎক্ষণাৎ হাত চেপে ধরল সায়নের মা সাহেলা বেগম। বললেন, অনেক হয়েছে সায়ান, তুই তোর ইচ্ছে মতো কারো পরোয়া না করে সব করেছিস। এই মায়ের কথার বিন্দুমাত্র সম্মান রাখিসনি। এখন অবনী তোর কেউ না, মাত্রই ডিভোর্স হয়ে গিয়েছে। সে এখন তোর অধীনস্থ নেই। ওর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার তোর নেই। দাঁত কিড়মিড় করে অবনীর দিকে চাইল সায়ন। হাতের শীতল স্পর্শ পেতে চুপ হয়ে গেল। হাতটা ধরেছে নতুন বউ লীনা। লীনার দিকে তাকাতেই ফিসফিস করে বলল, আজ আমাদের ফার্স্ট নাইট, আপনি এভাবে নষ্ট করে দিবেন? তাকে যেতে দিন না, চলুন ভিতরে যাই আমরা। হ্যাঁ বউ, চলো। নতুন বউয়ের হাতটা হাতের মুঠোয় নিয়ে পা বাড়ালো বাসর ঘরের উদ্দেশ্যে। অবনী বিড়বিড় করে বলল, যত সব আদি খেতাম, এসব আদি খেতা ওই 2-4 দিনই চলবে। তারপর বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরে শাশুড়ির দিকে তাকালো অবনী, বলল, মা, আমার এখান থেকে নেয়ার মতো কিছুই নেই, চলে যাচ্ছি আমি। নিজের খেয়াল রাখবেন মা। সাহেলা অসহায় হয়ে অবনীর হাত ধরল, বলল, মারে, তোকে যখন এ বাসায় নিয়ে এসেছিলাম, আমি বউ না একটা মেয়ে নিয়ে এসেছিলাম। মেয়েটাকে নিজের কাছে রাখতে পারলাম না মা, আমাকে তুই ক্ষমা করে দিস। আর একটা আবদার রাখবি রে মা? শাশুড়ির কথা শুনে আবারও চোখ ভিজে উঠল অবনীর, বলল, আপনি আমার মা, আপনাকে আমি সব সময় সম্মান করি। আপনি যা বলবেন তাই শুনবো মা। আজ অনেক রাত হয়ে গেছে, তুই আজ রাতটা আমার সাথে থেকে যা, কাল উঠে চলে যাস। নাতিটা অনেক ছোট, এই রাত বিরাতে এমন বাচ্চা নিয়ে বের হতে হয় না। দমে গেল অবনী। মায়ের কথা ফেলবে না বলেছি, তারপরও বলল, মা, থাকাটা কি খুব জরুরি? সাহেলা বলল, মনে কর এক অসহায় মায়ের অনুরোধ এটা। এত রাত হয়ে গেছে, কি না কি হয় রাস্তায় বলা তো যায় না, তার থেকে বরং সকালে চলে যাস। সাহেলার কথায় সম্মতি দিল অবনী, কিন্তু মনটা কেমন ছটফট করছে। শত খারাপ হোক, লোকটাকে তো সে মন্দের স্বামী হিসেবে মানত, তারই বুকে আজ অন্য কাউকে মানতে ভীষণ কষ্ট হচ্ছে। তাও এই বাড়িতে চোখের সামনে এসব সহ্য করতে হবে ভেবে মুখে আধার নামলো। সারাদিন তাড়াহুড়ায় এত ঝামেলায় পেটে দানা পানি পড়েনি। কিছু না খেলে বাবুকেও ফিডিং করাতে পারবে না, তাই সাহেলা তাড়াতাড়ি করে কিচেনে চলে গেল খাবার গরম করতে। অবনী বাবুকে নিয়ে শাশুড়ির রুমের দিকে চলে গেল। ভীষণ ক্লান্ত, পা চলছে না আর যেন। চারিদিকে অন্ধকার দেখছে। বাচ্চাটা ঘুমিয়েছিল, এক লম্বা শাওয়ার নেওয়া দরকার। পাশের ওয়ার্ডরোব খুলল অবনী। সেখানে অনেকগুলো শাড়ি রয়েছে, সবগুলো সাহেলার শাড়ি। এর মধ্যে প্রায় সব শাড়ি সাদার মধ্যে। শায়নের বাবার মৃত্যুর পর সাহেলাকে জোর করেও কোনোদিন রঙিন পোশাক পরাতে পারেনি কেউ। অবনী একবার শপিংয়ে গিয়ে একটা সি গ্রিন কালারের টাঙ্গাইল শাড়ি এনেছিল। কালারটা দেখে ভীষণ চোখে লেগেছিল অবনীর। সাহেলার গায়ের রং মোটামুটি ফর্সা ধরায় যায়, এই কালার মানাবে খুব।
কিন্তু যখন বাসায় এসে শাড়িটা হাতে দেয় সাহেলা বলেছিল, মারে তুই শাড়ি এনেছিস, আমি খুব খুশি হয়েছি, কিন্তু আমার জীবনের সব রং সেই লোকটার সাথে চলে গেছে। আমার জীবনে আর কোনো রঙিন পোশাক পরার স্বাদ হয় না। কাকে দেখাবো এই রং? যে দেখতো সেই তো নেই। সাদাই আমার পছন্দের রং এখন। অবনী সেই দিন কথাগুলো শুনে খুব খারাপ লেগেছিল। বিধবা হলে সাদা শাড়ি পরতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু সাহেলা তাও পরে না। আজ অবনীর ভীষণভাবে মন চাচ্ছে সাদা শাড়ি পরতে। সাহেলার একটা সাদা শাড়ি বের করে নিল অবনী, সাথে সাদা ব্লাউজ নিয়ে তাড়াহুড়া করে ওয়াশরুমে ঢুকে গেল। সাহেলা যখন রুমে আসলো তখন অবনী রুমে নেই। হাতে ভাতের প্লেট নিয়ে এসেছিল, সেটা খাটের পাশে রেখে বসতেই অপেক্ষা করতে লাগলো সাহেলা। মিনিট 20 পরে ওয়াশরুম থেকে দরজা খোলার আওয়াজে সেই দিকে ঘুরে তাকালো সাহেলা। তৎক্ষণাৎ খাট থেকে নেমে দাঁড়ালো। দরজার সামনেই দাঁড়িয়ে আছে অবনী। চোখ মুখ বেশ স্নিগ্ধ লাগছে, কিন্তু পরনের সাদা শাড়ি দেখে বুক ধুক করে উঠল সাহেলার। আঁচল মুখে চেপে হু হু করে কেঁদে ফেললেন। আঁচলের কোণ ভেজে উঠল চোখের জলে। বড় বড় পা ফেলে শাশুড়ির সামনে এসে দাঁড়ালো অবনী। পাশ থেকে কাঁধ জড়িয়ে ধরল শাশুড়ির, বলল, আপনি কাঁদছেন কেন মা? তুই এটা কি করেছিস অবনী? তুই সাদা শাড়ি কেন পরলি? তোর স্বামী তো মরে যায়নি, তাই না? তাহলে এ শাড়ি তুই কেন পরলি? এই অলক্ষণে শাড়ি এখনই খোল তুই। সরে দাঁড়ালো অবনী, বলল, মা, আপনি কিন্তু একদিন আমার আনা শাড়ি পরেননি। বলেছিলেন বাবা নাকি আপনার জীবনের রং নিয়ে গেছে। আমার জীবনের সব রঙিন স্বপ্ন, সব আশা তো আপনার ছেলেকে ঘিরেই ছিল মা। সে সব রঙিন স্বপ্নগুলোকে ভেঙে চুরে ধূলিসাৎ করে দিল। সেও তো আমার সব রং কেড়ে নিয়েছে। তো আমি কি এখন এটা পড়তে পারি না মা? সাহেলা কিছু বলতে পারল না। কথার খেই হারিয়েছে সাহেলা। কি বলবে কি করবে মাথার লাজ করা বন্ধ করে দিয়েছে। চোখের সামনে এইভাবে সবকিছু শেষ হয়ে যেতে দেখে বুকের ভেতর যে ভীষণ কষ্ট হচ্ছে, এটা কাকে দেখাবে। খাটের কোণে বসে আঁচলে মুখ গুজে কাঁদতে লাগলেন তিনি। কিন্তু অবনী তখন নিজেকে শক্ত করে রাখল, প্রতিজ্ঞা করল ফেলবে না চোখের জল। সাহেলাকে উদ্দেশ্য করে বলল, মা, আমার না আপনার হাতে ভাত খেতে ভীষণ ইচ্ছে হচ্ছে। কয়েক লোকমা ভাত খাইয়ে দিবেন মা? অবনের কথায় যেন কান্নারা উগলে আসতে চাইছে, তবুও নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো সাহেলা। হাত ধুয়ে এসে ভাতের প্লেট নিয়ে বসল। ভাত মাখিয়ে মুখে তুলে দিতে লাগলো মেয়েটার। মেয়েটা বেশ তৃপ্তি করে খাচ্ছে। সারাদিন পর কয়টা ভাত বেশ তৃপ্তি করে খাচ্ছে যেন। সাহেলার নজর গেল শুয়ে থাকা ছোট্ট বেবিটার দিকে, তারপর আবার তাকালো অবনীর দিকে। বুকটা হু হু করে উঠল, ফাঁকা ফাঁকা লাগছে। মনে হচ্ছে এই বুঝি শেষবারের মতন মেয়েটা তার হাতে খাচ্ছে। তার একটা মেয়ে বুঝি হারিয়ে যাচ্ছে। গাল বেয়ে নোনা জল পড়তে লাগলো সাহেলার। মনে মনে হাসলো অবনী, নিজের কপালের দোষ দিল। কেননা এরকম একজন মায়ের মতন শাশুড়ি পেয়েও তার আদর বেশি দিন কপালে সইল না। এরকম শাশুড়ি পেতে নিশ্চয়ই ভাগ্য লাগে। ব্যালকনিতে বসে সিগারেট ফুঁকছে সায়ন। পেছন থেকে কাঁধে হাত রাখলো লীনা। আস্তে করে লিনার হাতটা কাঁধ থেকে নামিয়ে দিল। লিনা রেগে বলল, কি শুরু করলে শায়ান? এটা আমাদের বাসর রাত। আমি তো আমার বাসর রাতকে এভাবে নষ্ট করতে পারি না। লেনা প্লিজ, আর শুরু করো না। কত আর জ্বালাবা? তুমি আমাকে বলো তো, তোমার জন্য আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, আমার ছোট্ট বাচ্চাটাকে বাবা সারা করেছি, আর কত শাস্তি দিবা বলো? আর পারছি না লেনা। এর চেয়ে ভালো তুমি আমাকে মেরে ফেলো। কথাটা বলেই হুহু করে কেঁদে ফেলল সায়ন। লিনা বাঁকা হেসে বলল, কাহিনী তো কেবল শুরু বেবি, আরো কত কি সহ্য করতে হবে। কেবল তোর সংসার ভেঙেছি, অপেক্ষা করো তুমি। বিয়ের পর প্রথম রাতটা স্বামীর জন্য অনেক স্পেশাল হয়ে থাকে, কিন্তু নতুন বিয়ে হওয়ার পরও কোনো স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি সায়ন লিনার মধ্যে। সায়ন যখন ব্যালকনিতে বসে সিগারেট ফুঁকছিল, সেই মুহূর্তে রুমে আসে লিনা। দরজাটা ভেতর থেকে লক করে দেয়। তারপর ফ্রেশ হয়ে নিজের মতন করে শুয়ে পড়ে লিনা। কিন্তু লিনা যখন দরজা বন্ধ করেছে তখনই দেখেছে সায়ন, কিন্তু কিছুই বলেনি। মন চাচ্ছে কিছু বলতেই। সেখানে বসেই দোলনায় গা এলিয়ে দিল সায়ন। দৃষ্টি গেল আকাশের দিকে। সেখানে জলজল করছে একটা পূর্ণ চাঁদ, মনে হচ্ছে পূর্ণিমা। সায়নের মনে পড়তে লাগলো পুরনো দিনের স্মৃতিগুলো। এইরকমই এক পূর্ণিমার তিথিতে অবনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। সেই দিনটা কতই না সুন্দর ছিল।
সেই স্মৃতিগুলো কতই না মধুর ছিল। আজ সেই সব অতীত। কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সে কথায় যেন মিলে গেল সায়নের সাথে। জীবনে করা একটা পাপ এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। সেই পাপ যেন পিছুই ছাড়ছে না, বরং অন্যায়ের রেশটা এখনো একের পর এক অন্যায় হয়েই চলেছে। তার করা ভুলের শাস্তি আজ তার নিষ্পাপ সন্তানটা পাচ্ছে, এটা ভাবতেই চোখ ভিজে উঠল। আরহাম ওর নিজের ছেলে, কিন্তু আজ যেন ওদের মাঝে শত মাইলের দূরত্ব। চাইলেও টেনে বুকে নিতে পারছে না। কার্নিশ বেয়ে 2 ফোঁটা জল গড়ালো, হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল সেই পড়ানো পানিটুকু। সব চিন্তা করতে করতে আজ আর চোখে ঘুম ধরা দিল না। সেখানে বসিয়ে ছটফট করতে করতে কাটিয়ে দিল পুরো একটা রাত। এইদিকে ঘুম ধরা দেয় অবনীর চোখেও। সে বাচ্চা আর শাশুড়ির পাশেই শুয়ে আছে ঠিকই, কিন্তু তার মন যেন পড়ে আছে অন্য কোথাও। বারবার মনে হচ্ছে তার সুখের সংসারে তার স্থান কেড়ে নিয়েই তার বরের বুকে একজন শান্তিতে ঘুমাচ্ছে। এটা যেন তার সহ্য হচ্ছে না। ঘুম আসছে না তারও। একবার পাশ ফিরে শুচ্ছে তো আরেকবার ওই পাশ ফিরছে। এপাশ ওপাশ করতে করতেই রাতটা কাটল। সাহেলা শুয়ে শুয়ে দেখলেন মেয়েটার অস্থিরতা, কিন্তু তিনি কোনো কথা বললেন না। কি বা বলবেন, কি বলে সান্ত্বনা দিবেন? তার মনে চলছে অন্য চিন্তা। এই বিয়ের 2.5 বছর হয়ে গেল, এর মধ্যে অবনী কখনো ওর বাবা মায়ের বাসায় যায়নি, কারণ ওর বাবা এখনো ওদের বিয়েটা মেনে নেননি। তাই ও ওই বাড়িতে যাওয়া পছন্দ করেন না তিনি, তাই ওরাও আর কখনো ওই বাড়িতে যায় না। তাহলে মেয়েটা কাল কোথায় যাবে? ওর বাবা যদি কাল থেকে ওকে বাসে উঠতে না দেয়, তাহলে এই ছোট্ট বাচ্চা নিয়ে কোথায় যাবে মেয়েটা? কি করবে কি না করবে, তিনি শুয়ে শুয়ে একটা চিন্তা করে ফেললেন। এটাই ঠিক করবেন তিনি। ফজরের আজান হয়ে গিয়েছে, চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। বিছানা ছেড়ে উঠলেন সাহেলা। তিনি উঁচু করে আসলেন। অবনের কাছে গিয়ে দেখলেন মেয়েটা একটু ঘুমিয়েছে বোধহয়। সারা রাত পর চোখে ঘুমেরা ধরা দিয়েছে একটু। তিনি আর অবনীকে ডাকলেন না। জায়নামাজ বিছিয়ে তিনি নামাজটা পড়ে ফেললেন। তারপর তার পরিকল্পনা মতন একটা ব্যাগের ভেতর সব জিনিসগুলো তুললেন যেগুলো তিনি অবনীকে দিতে চান। এরপর চলে গেলেন কিচেনে সকালের নাস্তা বানানোর জন্য। যদিও এর আগে প্রতিদিন অবনী নাস্তা বানাতো, তাকে কখনো কিচেনের পাশে ঘেঁষতে দিত না, কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। মেয়েটা এমনিতেই অসুস্থ, তার ওপর গতকাল যা হলো, তাই সাহেলা নিজেই নাস্তা বানাতে গেলেন। নাস্তা বানিয়ে টেবিলের ওপর রেখে অবনীর জন্য তিনি রুমে আসলেন। অবনীকে ডাকলেন আস্তে করে। ধড়ফড় করে বিছানায় উঠে বসল অবনী। সাহেলা পাশে বসে আস্তে করে হাত বোলালেন অবনীর মাথায়। বললেন, ভয় পাচ্ছ কেন বোকামি? উঠে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে ফেলো দেখি। অবনী পাশে তাকিয়ে দেখলো নাস্তা রেডি করে নিয়ে এসেছে সাহেলা। অবনীর কেন যেন হুট করে কান্না পেল। নিজের কান্না লুকাতে চাইল না, শাশুড়িকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলল। সাহেলা মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? মা, আপনি এত ভালোবাসেন কেন? কোনো শাশুড়ি কি তার ছেলের বউকে এত ভালোবাসে? আমার তো মেয়ে নেই। তুই তো আমার ছেলের বউ না রে, তুই তো আমার মেয়েই। বলতে বলতে তার চোখ থেকে পানি গড়ালো। বাইরে থেকে দৃশ্যটুকু সাক্ষী হলো সায়ন। সারা রাত খিদেই পেট চোচো করেছিল। সকালে লিনা দরজা খুলে তাকে পাঠিয়েছে নাস্তা নেওয়ার জন্য। মাকে সেজন্যই ডাকতে এসেছিল, কিন্তু সায়ন জানতো না অবনী এখানে আছে। তাদের মা মেয়ের কান্না দেখে বুক যেন হাতুড়ি পেটা করছে সায়নের। মনে হচ্ছে এই 2 নারীর চোখের জলের কারণ একমাত্র সে। তার জন্যই আজ এরা চোখের জল ফেলছে। নিজেরও অনেক কষ্ট হতে লাগলো। আর সামনে এগুলো না সায়ন। দরজা থেকেই ফিরে গেল রুমের দিকে। নাস্তা সেরে আর দেরি করতে চাইল না অবনী। সাহেলাকে বলল, মা, আপনি রাগ করবেন না, কিন্তু আমি আর এক মুহূর্ত এখানে থাকতে যাচ্ছি না। বেরোবো এক্ষুনি। একটু পরে গেলে হয় না? না মা, আমি আসলে তাদের সামনে পড়তে চাচ্ছি না। মুখ কালো হয়ে গেল সাহেলার। তিনি আর জোরও করতে পারলেন না। জোর করেই বা কতক্ষণই রাখবেন। তিনি আঁচলের নিচ থেকে ছোট একটা ব্যাগ বার করে দিলেন। অবনী জানতে চাইল কি আছে এতে। সাহেলা বললেন, কি আছে তা এখন বলা যাবে না, কিন্তু মনে রাখবি এটা তোর বিপদের সঙ্গী। তোর যখন মনে হবে তুই অনেক বিপদে আছিস, তোর কারো হেল্প দরকার, তখন এই ব্যাগটা খুলবি। অবনী জিজ্ঞেস করল। এতে কি টাকা আছে? সাহেলা প্রত্যুত্তর করল না। বলল টাকা না, কিন্তু প্রয়োজনীয় জিনিস। এটা ফিরিয়ে দেওয়ার কথা কল্পনাও করিস না। বলতে বলতে ব্যাগটা অবনীর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। অবনী আর দেরি করল না, এই মুহূর্তে বেরিয়ে গেল বাসা থেকে। নিচে অবধি এগিয়ে দিলেন সাহেলা।
গেট খুলে বাইরে আসতেই অবনীর সামনে পড়ল দুজন তাগড়া যুবক। প্রথমে অবনী সামনে দাঁড়িয়ে পড়ায় হকচকিয়ে যায় অবনী। পরে মুখের দিকে তাকিয়ে দেখে এরা তো শায়নের বন্ধু রিফাত ভাইয়া আর নাবিন ভাইয়া। রিফাত জানতে চাইল, ভাবি, আপনি সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছেন? অবনীর তাদের সাথে কথা বলতে ইচ্ছে হলো না, কিন্তু ভদ্রতার খাতিরে হলেও কথা বলতে হলো, তাই বলল। আমি একটু বাবার বাসায় যাচ্ছি। অবনীর কথায় নাবিন চোখ বড় বড় করে বলল, সে কি ভাবি, আপনার বাবা আপনাদের মেনে নিয়েছে? কই, আমাদের তো একটা ট্রিটও দিলেন না। মেনে নেয়নি এখনো, আর মনে হয় না কোনোদিনও মেনে নেওয়ার প্রয়োজন পড়বে। মানে? সেটা তো আপনাদের খুব ভালো করেই জানার কথা। বাসায় যান, আপনার বন্ধু আছে, একসাথে নাস্তা করেন। একটু তাড়া আছে আমার। অবনী চলে যেতেই রিফাত বলল, ব্যাপারটা কি রে নাবিন? ভাবি আজ এমন করলো কেন? সে তো কখনো আমাদের সাথে এমন করে না। চল বাসায় গিয়ে দেখি, মনে হয় রাগ করে বেরিয়েছে বাসা থেকে। ওপরে ব্যালকনিতেই ছিল সায়ন। ওদের হচকানো মুখ দেখে বাঁকা হাসল, মনে মনে বলল, এতেই অবাক হলি তোরা? তোদের জন্য আরো বড় সারপ্রাইজ ওপারে অপেক্ষা করছে। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল সাহেলা। দরজা খুলে কোনো কথা না বলে তিনি রুমে চলে গেলেন। নাবিন আর রিফাত একজন আরেকজনের মুখ চাওয়াচাই করল। ব্যাপারটা কি ঘটেছে তাই মাথায় ধরা দিল না। ভেতর থেকে শায়ন ডাক দিল, রিফাত, নাবিন, ভিতরে আয়, ডাইনিং আয়, একসাথে নাস্তা করে। শায়নের ডাকেই ভেতরে চলে যায় ওরা। মূলত শায়নি সকালে টেক্সট করেছিল ওদের, বলেছিল তাড়াতাড়ি বাসায় আসিস, একসাথে নাস্তা করব। ওরা যখন ডাইনিংয়ে গেল তখন পুরো চমকে গেল, কেননা সেখানে লীনা বসে নাস্তা খাচ্ছিল। তাদের দেখেও না দেখার মতন করে খাবার চিবুতে ছিল আর পা দোলাচ্ছিল, যেন ভাবলেশীন ভাবে খেয়ে যাচ্ছে সেই। রিফাত অবাকের চরম সীমা কাটিয়ে প্রশ্ন করল, লিনা, তুমি এখানে কিভাবে সম্ভব? তুমি দেশে কবে এসেছো? এবার খাবার রেখে ওদের দিকে তাকালো লীনা। কাটকাট গলায় বলল, অবাক হচ্ছেন রিফাত ভাইয়া? অবাক হবেন না, আমাদের মতো লিনাদের মাঝে মাঝে ফিরে আসতে হয়, অতীতের টানে হলেও ফিরতে হয়। বলে একটা ক্রূর হাসি দিল। নাবিনের শরীর তখন ঘামতে শুরু করেছে। কি হতে যাচ্ছে সামনে কে জানে, কিন্তু লীনা যে কোনো ভালো উদ্দেশ্যে এখানে আসেনি তা আর বুঝতে বাকি রইল না ওদেরও। এবার আর লীনা আর শাশুড়িকে ডাকলো না, নিজে খাবার তুলে দিল ওদের প্লেটে। শায়নকেও বসতে বলল, এমন একটা ভাব যেন সবকিছু স্বাভাবিক, কিন্তু শায়নের দিকে এমন একটা লোক দিল শায়ন তৎক্ষণাৎ দৃষ্টি নত করল, যেন ওই দৃষ্টি বলে দিচ্ছে, তুমি যদি ওদের কিছু বলো তাহলে তোমার খবর আছে। খাবার মুখে তুলতে তুলতে রিফাত জিজ্ঞেস করলো, লিনা, এটা কি মোটেও ঠিক হলো? লীনা সে কথা জবাব না দিয়ে বলতে লাগলো, রিফাত ভাইয়া, আমি আপনার কলেজের জুনিয়র ছিলাম, কিন্তু এখন কিন্তু আমি আপনার বন্ধুর বউ। সেই হিসেবে আপনার কিন্তু আমাকে ভাবি বলা উচিত। রিফাত অবাক হলো। লীনা কখনো এইভাবে কথা বলতো না। কলেজে থাকাকালীনও লীনা খুব চুপচাপ আর ভদ্র স্বভাবের মেয়ে ছিল। তবে কি বিদেশে যাওয়ার পর লীনার ব্যবহার পাল্টে গিয়েছে? তবু নিজেদের বিস্ময় চেপে রেখে বলল, ঠিক আছে ভাবি। খাওয়ার টেবিলে কেউ কোনো কথা বলল না, চুপচাপ নিজের মনে খেতে লাগলো। কিন্তু সবার মাথায় কেমন ফাঁকা ফাঁকা লাগছে। রিফাত ফিসফিস করে শায়নকে বলল, মামা, কাহানি কি রে? খাওয়ার পর ছাদে আসিস, সব বলবো। এদিকে বাচ্চা নিয়ে বেরিয়ে তো গিয়েছে অবনী, কিন্তু এই মুহূর্তে ঠিক কোথায় যাওয়া উচিত বুঝতেছে না। একবার কি বাবার বাসায় যাবে? গিয়েই বা কি লাভ? সেখানে থাকতে কি বাবা দেবে? একজন ডিভোর্সি মেয়ের শেষ ভরসার জায়গা হতে পারে বাবা মায়ের কাছে, কিন্তু ভালোবাসার টানে তো সেই বাবা মা নামক ছাদ 2 বছর আগেই হারিয়েছে অবনী। এক বাচ্চাকে কোলে নিয়ে জাপটে ধরে আছে, অন্য হাতে একটা ব্যাগ যেখানে বাচ্চার প্রয়োজনীয় কিছু কাপড় জামা আর ওর নিজের জামা দিয়েছিল সাহেলা। অবনী নিতে চাইছিল না, কিন্তু সাহেলা বলেছিল, এই সময়টা তোমার জন্য অনেক কঠিন মা, কই যাবা কই থাকবা, তখন যদি আবার এসব কেনাকাটা করা লাগে তোমার জন্য বাড়তি খরচ লাগবে, তুমি এগুলো নিয়ে যাও, এইগুলো এই বাসায় রেখেই বা কি লাভ। এক প্রকার জোর করেই দিয়ে দিয়েছিল। বাচ্চা এক হাতে আরেক হাতে ব্যাগ নিয়ে আস্তে আস্তে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিল অবনী। পা যেন অসাড় হয়ে আসছে আর সামনে এগোতে চাইছে না। কাছে একটা খালি রিক্সা দেখতে পেয়ে ডাক দিল। রিক্সাওয়ালা আসতেই বাচ্চাটাকে নিয়ে উঠে বসলো। রিক্সাওয়ালা জানতে চাইল কোথায় যাবেন। চিন্তা ভাবনা ছাড়া আনমনে জবাব দিল অবনী। দিয়ে দিল বাবার বাসার ঠিকানা। রিক্সা চলতে শুরু করেছে। অবনীর বুকও ধুকপুক বেড়েই চলেছে। কি হতে চলেছে কে জানে। বাবা যদি বাসায় থাকে তবে কি রিয়াক্ট করবে?
অবনীর বাবা ভীষণ জেদি মানুষ। সে যে এত সহজে সবটা মানবে না তা খুব ভালো করে জানে অবনী। তবু আগে সেখানে যাবে ও। সায়নদের বাসা থেকে এ বাসা বেশি দূরে না, কয়েক মিনিটের রাস্তা। যদিও রাস্তায় জ্যামের কারণে বেশ কয়েক মিনিটের রাস্তা যেতেই ঘন্টা পেরুলো। রাস্তার জ্যামে বিরক্ত লাগলেও মনে মনে এইটুকু আশা করেছিল অবনী যে বাবা বাসা থেকে চলে গেলে তারপর না হয় যাবে। মা তাকে ফেরাতে পারবে না, শত হোক মায়ের মন। সে তো সন্তানের জন্য সবসময় পড়ে, যত অন্যায় হোক। আবার তারাই তো ভালোবেসে বুকে আগলে নেয়। বাড়ির সামনে রিক্সা থামালে রিক্সা ভাড়া মিটিয়ে গেটের সামনে গেল অবনী। তখনই গেট খুলে দিল দারোয়ান। গাড়ি নিয়ে বেরোচ্ছে আরমান শেখ। বাবাকে দেখে চোখের কোণে জল টইটুম্বুর হলো। মন চাইলো একবার ছুটে গিয়ে বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে, কিন্তু তা আর হলো না। বাবার গাড়ি বেরোতে দেখে গেট থেকে একটু সরে দাঁড়ালো অবনী। চোখের পলকে বেরিয়ে গেল গাড়ি। অবনী কিয়ৎক্ষণ অপলকভাবে তাকিয়ে রইল। সময় কখন কোথায় দাঁড় করায় মানুষকে বলা মুশকিল। কিছু সময় পর বাসার সামনে গেল অবনী। গেটের সামনে বসা ছিল দারোয়ান চাচা। অবনী তাকে দেখে সালাম দিল। সালামের জবাব দিল দারোয়ান চাচা। অবনীকে দেখে কেঁদে ফেলল, বলল, আপনি আসছেন আম্মাজান? কতদিন পরে বাসায় আসলেন? একা আসলেন কেন? জামাই বাবাজি আসে নাই? কথা বলল না অবনী। মানুষ বুঝে হোক আর না বুঝে হোক, বারবার সেই কথাগুলোই কেন বারবার আমাদের সামনে মনে করিয়ে দেয় যে এই কথাগুলো আমরা ভুলতে চাই, খুব করে ভুলতে চাই। অবনী বলল, পরে কথা হবে চাচা, মায়ের কাছ থেকে আসি আগে। দরজার সামনে দাঁড়িয়ে আছে অবনী। কলিং বেল চাপতে যায় একবার তো আরেকবার পিছিয়ে আসে, এক পা এগোয় তো আরেক পা পেছুই। এরকম করতে করতে চাপি দিয়ে ফেললে ছুঁইছে। সেকেন্ড কয়েক বাদেই দরজা খুলল শিউলি বেগম। সে কিছু সময়ের জন্য নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। সে এই মুহূর্তে অবনীকে এখানে আশা করেনি। অবনী খেয়াল করলো মায়ের দিকে। মানুষটা কি আগের থেকে একটু রোগা হয়ে গেছে? হ্যাঁ, হয়েছেই তো। চোখের নিচে কেমন কালি জমে গেছে, মুখটাও কেমন শুকনা লাগছে। চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে। আগে সেই পরিপাটি শিউলি বেগমকে খুঁজে পেল না অবনী। বুকটা কেমন ধুকধুক করতে লাগলো। এই 2 বছরে কি হাল হয়েছে? তার মা তো এমন ছিল না। তবে কি হলো? খুব করে মা বলে ডাক দিতে চাচ্ছে, কিন্তু কান্নারা দলা পাকিয়ে আসছে গলার কাছে। অনেক কষ্টে গলা থেকে মা বলে ডাক দিল অবনী। চোখ বন্ধ করে ফেলল শিউলি বেগম, কিন্তু কোনো জবাব দিল না। অবনী নিচু কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার চেহারার এই কি হাল হয়েছে মা? খবরদার মা বলে ডাকবি না। আমাদের কোনো মেয়ে নেই, একটা মাত্র মেয়ে ছিল আমাদের। সে যখন বাবা মাকে ত্যাগ করে চলে যেতে পারে, তার মায়ের কি এর চেয়ে বেশি ভালো থাকার কথা? মায়ের কথায় তীব্র অভিমান স্পষ্ট, কিন্তু কি বলা উচিত এই মুহূর্তে তার জন্য খুঁজে পেল না অবনী। অবশেষে বলল, মা, বাচ্চাটা অনেকক্ষণ কোলে নিয়ে আছি, অনেক কষ্ট হচ্ছে, একটু ধরবে ওকে প্লিজ। মেয়ের অসহায় কণ্ঠে ভেতর থেকে নাড়িয়ে দিল শিউলি বেগমকে। তিনি ভালো করে তাকালেন মেয়ের দিকে। সদ্য মা হয়েছে মেয়েটা, তার ছোট্ট মেয়েটাও আজ মা হয়েছে। কিন্তু এমন সময় এত কষ্ট করে এখানে কেন আসলো? আসলেই মেয়েটার কোনো কষ্ট হয়েছে অনেক। ইস, তার কাছে থাকলে হয়তো সব সে করতো। তার মেয়েটা হয়তো কোনো কষ্ট করতো না। কত কিছু ভাবতে ভাবতে কান্না চলে এলো শিউলি বেগমের। তিনি হাত বাড়িয়ে কোলে নিলেন আরহামকে। আরহাম তখন জেগেই ছিল, কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। তিনি নাতিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন, চোখ থেকে অশ্রু গড়ালো। তিনি অবনীকে কিছু না বলে আরহামকে ভেতরে নিয়ে চলে গেলেন। শুকনো মুখে একটু হাসলো অবনী। তারপর ব্যাগটা নিয়ে ঘরের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলেন। শিউলি বেগম ড্রয়িং রুমে বসেছে ততক্ষণে আরহামকে নিয়ে। অবনীও গিয়ে বসলো পাশে। শিউলি কাটকাট গলায় জিজ্ঞেস করলো, তোমার সংসার কেমন চলছে অবনী? ভাষা হারালো অবনী। কি বলবে সে? এখন হুট করে কিভাবে ডিভোর্সের কথাটা বলবে? তাই কথাটা চেপে রেখে বলল, ভালো। অবনী এই কথাটা কেন বলল অবনী নিজেও বুঝল না। আসলে প্রতিটা মেয়ে নিজের পছন্দে বিয়ে করার পর সবসময় এইটাই চায় যেন তার ভালোবাসার মানুষটা পরিবর্তন না হয়ে যাক, যেন পরিবারের মানুষের কাছে মাথা উঁচু করে বলতে পারে, দেখো, ভুল কাউকে ভালোবাসিনি আমি। কিন্তু অবনী সেই মুখটা আজ নেই। বাচ্চাটাকে কোলে নিয়ে কিচেনে গেল শিউলি। মেয়েটকে বলল অবনীর পছন্দের নুডলস বানানোর জন্য। তারপর এসে বসলো অবনীর পাশে, গিয়ে জিজ্ঞেস করলো, বাচ্চার নাম কি রেখেছো? আরহাম আফ্রিদি। বাহ, আরমান শেখের নাতি আরহাম, দারুণ মিলেছে কিন্তু। বলে খানিকটা হাসলো শিউলি। তারপর টুকটাক কথা চলল, কিন্তু অবনী বেশ বুঝতে পারল শিউলি বেগমের অভিমানে একটুও কমেনি।
সে মন থেকে কথা বলছে না, ফর্মালিটি রক্ষা করছে। অবনের চিন্তাটা একটু পরেই বাস্তব হলো। মেয়ের নুডলস দিয়ে গেলে সেটা খাচ্ছিল অবনী। তখনই শিউলি বেগম বলে উঠলেন, অবনী, আমার সাথে দেখা করছো, খুশি হয়েছি আমি। কিন্তু তোমার বাবা তোমার সাথে ভীষণ রাগ করে আছে। আমি চাই না তুমি কোনোভাবে তার সামনে পড়ো। দিনে যতক্ষণ ইচ্ছে এখানে থেকো, কিন্তু রাতে আগে চলে যাবে আশা করি। খাওয়া থেমে গেল অবনীর। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগছে। কিভাবে মাকে ডিভোর্সের কথা বলবে অবনী? মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিল অবনী। অবনীর বাচ্চাটাকে পেয়ে মন চাচ্ছে বুকের মধ্যে জড়িয়ে রাখতে। মনের সাথে যুদ্ধ করে কথাগুলো বলছেন শিউলি বেগম। আরমান শেখ অত্যন্ত জেদি মানুষ। সে মেয়েকে দেখলে রেগে উল্টোপাল্টা বলবেন, তাই আগে সাবধান করে দিল শিউলি বেগম। অবনী নুডলস মুখে দিতে দিতে বলল, মা, আমি একটু তোহার বাসায় যাব বলে এসেছি। তোহা বারবার ফোন করে যেতে বলছে। তোমাদের কথা খুব মনে পড়ছিল, তাই একটু আসলাম। এখনই চলে যাব। কোনো কথা বলল না শিউলি বেগম। বাচ্চাটাকে কোলে নিয়ে তিনি তার রুমের দিকে চলে গেলেন। দরজা বন্ধ করে দিলেন। খাওয়া বন্ধ করে সেদিকে তাকে রইল অবনী। এদিকে দরজা বন্ধ করে চোখের জল ছেড়ে দিলেন শিউলি। বাচ্চাটার কপালে গালে অনবরত চুমু খেতে লাগলেন। কত শত ছোট একটা বাচ্চা, কি নিষ্পাপ মুখ। তার মন চাইছে বাচ্চাটার তার কাছ থেকে যাক না। তিনি রেখে দিতে পারতেন, তাহলে বোধহয় খুব ভালো হতো। খেতে খেতে শায়ানকে উদ্দেশ্য করে বলল লিনা। খাওয়া শেষ হলে একটু রুমে এসো তো, কথা আছে। খাওয়া অফ হয়ে গেল শায়ানের। রিফাতরাও খাবার মুখে তুলছে না। লিনা খাবার শেষ করে রুমে চলে গেল। শায়ান আর খেতে পারল না, খাবার রেখে উঠল। রিফাতের দিকে তাকিয়ে বলল, তোরা খাওয়া শেষ করে ছাদে যা, আমি আসতেছি। দুজনই হ্যাঁ সূচক মাথা নাড়ে। শায়ান চলে যায় রুমে। শায়ান রুমে ঢুকতেই লিনা বলে ওঠে, ছাদে গিয়ে কি বন্ধুদের কাছে হেল্প চাওয়ার প্ল্যান করছো? কি কি বলছো? তুমি কি ভেবেছো আমি কানে কম শুনি? এসব ভাবার কোনো কারণ নেই, আমি কানে স্পষ্ট শুনি। তুমি আমাকে একা কেন শাস্তি দিচ্ছ? ওরাও তো সমান অপরাধী। তবে তুমি কেন আমার একার জীবনটা নষ্ট করতে চাচ্ছ? আমার কাছে তোমার বিরুদ্ধে প্রমাণ আছে, তাই তোমাকে শাস্তি দিব। কিন্তু তুমি বাঁচতে চাইলে তুমি নিজ হাতেই ওদের শাস্তি দিবে। আমি এসব পারবো না লিনা, তোমার যা মন চাই করো। আমার বোনটার তো কোনো দোষ ছিল না সায়ান, ও তো তোমাদের ক্লাসমেট ছিল, তাই না? তোমরা কিভাবে পারলে এরকম একটা জঘন্য কাজ করতে? তোমাদের জন্য আজ আমার মা বেঁচে থেকেও নেই। মাথা নিচু করল শায়ান। নিজের করা ভুলগুলো চোখের সামনে জলজল করছে। লিনার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, লিনা, তুমি তো তখনই সবটা দেখেছিলে, তাহলে তুমি কেন তখন চুপ করেছিলে? কেন পুলিশের কাছে আমাদের নামটা বললে না? তুমি যদি বাঁচতেই এমন করে থাকো, তবে এই 4 বছর পরেই বা কেন ফিরে এসেছো? তোমার বোঝা উচিত সায়ান, আমি চাই নাই কেসটা পুলিশ সামলাক। তুমি তো অবস্থা জানোই, রিফাত নাবিলের বাবা যথেষ্ট পাওয়ারফুল লোক। যদি পুলিশ ওদের ধরতো, ও ওরা ওদের ক্ষমতার জোরেও বেরিয়ে আসতো। তাই তখন তোমাদের বাঁচিয়েছি। আর কথা হলো এখন কেন ফিরে এসেছি, আসলে তখন তোমাদের বিরুদ্ধে লড়ার মতো যথেষ্ট শক্তি আমার ছিল না। তার উপর মাও অসুস্থ ছিল, ছোট মানুষ ছিলাম। ওই যাইতাম কি করতাম মাথা কাজ করছিল না। কিন্তু কোনো অপরাধী স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, এটা হতে পারে না। আমি পুলিশি ঝামেলা চাই না, কিন্তু আমি কাউকে ছাড়ও দিব না। রাগে হিসহিস করতে থাকে শায়ান। রাগে উঠে গিয়ে লিনার গাল চেপে ধরে। লিনা ছটফট করে ওঠে, হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। কিন্তু শক্ত পুরুষালী হাতের কাছে লিনার শক্তি খুবই নগণ্য। তবুও হাল ছাড়ার পাত্রী না লিনা। আমেরিকায় থাকাকালীন সেখানে কারাটে শিখেছে লিনা। এই জীবন মরণ খেলার নামার আগে নিজেকে সেফ রাখতে তো শিখতেই হবে। শায়ান লেনার পেছনেই ছিল। মাথা একবার নিচু করে উল্টো দিকে শায়ানের কপাল বরাবর বাড়ি দিল। চোখ বরাবর বাড়ি লাগায় চোখ চেপে ধরল শায়ান। সেই ফাঁকে সাইডে চলে গেল লিনা। ততক্ষণে কাশি উঠে গেছে। গলার কাছে হাত চেপে ধরে মেঝেতে বসে পড়ল লিনা। শায়ানকে বলল, এতদিন তো ঠিকই ভয় পাচ্ছিলে সায়ান, আজ কি বন্ধুদের দেখে জোর বেড়ে গিয়েছে নাকি? বাড়তেই পারে, তবে তুমি ভেবো না সেই 4 বছর আগের দিনটি আবার পুনরাবৃত্তি করতে পারবে। বাসায় তো তোমার মাও আছে, তুমি চাইলে তোমার মায়ের মুখও বন্ধ করতে পারো।
কিন্তু অবনী, ওকে কিভাবে থামাবে তুমি? হ্যাঁ, ও তোমার সন্তানের মা, কিন্তু অন্যায়ের সাথে নিশ্চয়ই সে আপোষ করবে না। আমি তোমার সব কিছু ডায়েরিতে লিখে রেখেছিলাম। সেই কুকর্মের দলিলটা অবনী বাসা ছাড়ার আগেই তার ব্যাগে দিয়ে দিয়েছি। অবনী জানেও না ওর ব্যাগে কি আছে। ডায়েরির ভিতরে সেই ছোট ভিডিও ক্লিপটাও আছে। আমি এটা খুব ভালোভাবেই জানি তুমি আমাকে বাঁচতে দিবে না। নিজের জীবনের মায়া ত্যাগ করেই এখানে এসেছি আমি, কিন্তু তোমরা কেউ বাঁচবে না, কেউ না। মাইন্ড ইট। নিজের চুল খামচে ধরে ফ্লোরে বসে পড়ল সায়ান। খাটের পাশ ঘেঁষে বসেছিল, মাথা এলিয়ে দিল বেডের সাথে। এতদিন লিনা একা ছিল, কিন্তু লিনাকে মেরেও লাভ নেই। ও আগেই চালাকি করে সব প্রমাণ অবনের কাছে পৌঁছে দিয়েছে। অবনীকে খুঁজে বের করতে হবে আগে, কিন্তু লিনা এখন সেটা কোনোভাবেই করতে দেবে না। যা করতে হবে সব লিনার অগোচরে। চোখ খিচে বন্ধ করে রাখলো সায়ন। পাশে বসে বাঁকা হাসতে লাগলো লিনা। মনে মনে বলল, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এমনভাবে ধরবো এবার, করবে আনচান। মুখে বলল, ছাদে তোমার বন্ধুরা অপেক্ষা করছে, আশা করছি তুমি তাদের কাছে কিছুই বলবে না। যদিও বলো বিষয়টি তোমার জন্য খারাপ হবে, তুমি চাইলে এমনি তাদের সাথে আড্ডা দিতে পারো। ছাদে গেল সায়ন। রিফাত নাবিন ওর জন্য অপেক্ষা করছিল। মাদুর পেতে বসেছে ওরা, নিজেদের মধ্যে কিছু নিয়ে আলাপ করছিল। সায়নকে দেখেই ওরা ওদের কথা থামায়। সায়নকে দেখে চেপে ধরে রিফাত নাবিন। জিজ্ঞেস করলো, এটা কি হলো সায়ন? লীনা দেশে কিভাবে আসলো? আর ওর সাথে তোর আবার কিভাবে দেখা হলো? তুই ওকে বিয়েই কেন করলি? সেই যে লীনা হারিয়ে গিয়েছিল ওর মাকে নিয়ে, আর কোনো খোঁজই পাইলি ওদের? তাহলে হুট করে কোথা থেকে আসলো? কিছুই তো বুঝছি না। সায়ন লিনার কথা মতোই সত্যিটা চেপে গেল, কারণ এখন সত্যি বলতে গিয়ে নিজের বিপদ কোনোভাবেই ডেকে আনতে চাইছে না, তাই বানিয়ে মিথ্যাই বলল। লিনা দেশে এসেছে 5 মাস আগে। ও আমেরিকায় ছিল এতদিন। ওর মামা ওদের নিয়েছিল সেখানে। দেশে এসে আমার সাথে যোগাযোগ করে তোদের জানাতে না করেছিল। এই 5 মাসে কি থেকে কি হয়ে গেল বুঝতেছি না। ওর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একটা সময় ও ফোর্স করতে থাকে বিয়ের জন্য। রিলেশন চলাকালীন সময়ে ওর সাথে অন্তরঙ্গ হয়ে যাওয়ার পিক ভিডিও সেভ করে রাখছে ও। তা দিয়ে ব্ল্যাকমেল করছিল। বাধ্য হয়ে বিয়ে করতে হচ্ছে। কপাল চাপড়াতে লাগলো রিফাত। বলল, মামা তুই এটা কি করলি? এসব অন্যায় করার আগে তোর কি একবারও অবনীর কথা মনে হয়নি? তুই কি ভুলে গেছিস অবনী তোকে ঝড়ঝাপটার পরেও বিয়ে করতে পেরেছিল? তুই কেমনে অবনীকে রেখে অন্য মেয়ের সাথে? ছি ছি, আর ভাবতে পারছি না। জানিস তো অবনী তখন প্রেগনেন্ট ছিল 5 মাস এর। তাও এর সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল। তখন লেনার সাথে আবার দেখা। লেনা ইঙ্গিত করেছিল প্রেমের জন্য। আমি নিজেকে আটকাতে পারিনি। নাবিন ফোড়ন কেটে বলল, সিহ সায়ান, এসবও শুনতে হলো? ভালোবাসলে না, বিয়ে করেছিলে তোরা, তারপরেও এরকম হয় সংসারে? আই কান্ট বিলিভ, রিয়েলি। নাবিন, তোর ক্যারেক্টার সার্টিফিকেট অন্তত আমার কাছ থেকে নিস না নাবিন। আমি নিশ্চয়ই খুব ভালো করে জানি তোরা কতটা সাধু মানুষ। আমাকে সেই সব পুরনো কথা তুলতে বাধ্য করিস না। এখন আমি ভুল করে ফেলেছি। এখন হাই হাই করে কোনো লাভ নেই। ক্যারেক্টার নিয়ে কথা বলায় চুপসে গেল নাবিন। চুপ হয়ে গেল রিফাতও। নীরবতা কাটাতে সায়নী বলল, অবনী কোথায় গিয়েছে জানি না, কিন্তু ও অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে গিয়েছে। কোথায় আর যাবে? নিশ্চয়ই ওর বাসায় গেছে। কিন্তু আমি কিভাবে ওর সাথে দেখা করব? লিনা কোনোভাবেই ওর সাথে দেখা করতে দিবে না। এই নীলা কি বাসা থেকে বের হয় না? কাল নাকি ওর মাকে দেখতে যাবে শুনেছিলাম। তাহলে ও যখন যাবে তুই ওর বাসায় গিয়ে না হয় একবার দেখা করবি। দেখি। এইসব টপিক বাদ দিয়ে আরো কিছু সময় আলাপ চলো ওদের মাঝে। তারপর আড্ডা শেষে দুপুরের আগে যে যার বাসায় চলে গেল। সাহেলা বেগম অবশ্য ওদের বলেছিলেন দুপুরের খাবার এখানে খেতে, কিন্তু অনেকদিন পর হোস্টেল থেকে বাসায় এসেছে। অনেকদিন দুপুরে মায়ের সাথে বসে খাওয়া হয় না, তাই তার সাথে খাবে বলে চলে যায় দুইজনই। দুপুরের খাবারটা অবনী মায়ের সাথে খেলো। একটু রেস্টও করলো। শরীর যেন একদম ছেড়ে দিয়েছে, এক পা ফেলতে ইচ্ছে করছে না। কিন্তু তার তো এখানে থেমে থাকলে হবে না, অনেক দূর যে পথ চলা বাকি। বাচ্চাটাকে তখনও কোলের মধ্যে নিয়ে ঘুমিয়েছে শিউলি।
কি সুন্দর দেখাচ্ছে দুজনকে একসাথে। মুখের কোণেই হাসি ফুটে উঠল অবনীর। মন চাইল এরকম দৃশ্য যদি প্রতিনিয়ত দেখা যেত তবে কতই না ভালো লাগতো। কিছু সময় পর তোহাকে ফোন করে অবনী। তোহা অবনীর সব থেকে কাছের বন্ধু। অবনী প্রেগনেন্ট হওয়ার সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেওয়া হয়নি। সাহেলা দিতে দেয়নি, মূলত বলেছে 1 বছর ড্রপ দিয়ে পড়লে তেমন কোনো ক্ষতি হয়ে যাবে না। কিন্তু তোহা তো সেমিস্টার ফাইনাল দিয়েছে, এখনো বিয়ে করেনি। সে 2টা বড় অপুর সাথে রুম শেয়ার করে থাকে। এই বড় বিপদের সময় তোহার কথাই মাথায় আসলো। ফোন বাজার কয়েক সেকেন্ডের মধ্যেই রিসিভ করলো তোহা। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই আমার বাবুটা কেমন আছে রে বনি? আরে আমি কেমন আছি সেটা আগে জিজ্ঞেস কর। দূর, তুই তো ভালোই থাকবি। সায়ন ব্রো আছে না তোর টেক কেয়ার করার জন্য। বাবু কেমন আছে সেটা বল। চুপ হয়ে গেল অবনী। আসলে কয়েকটা দিন কথা না হয় কেমন যেন সব ঘোলাটে হয়ে গেছে। এই যে এত কাছের বন্ধু, যার সাথে একদিন কথা না বললে ভালো লাগতো না, আজ জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ তোহাসটা টের পেয়েও গেল না। অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, যেটা অনুভব করলো তোহা। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, বনি কি হয়েছে রে? এনি প্রবলেম? হুম, কি হয়েছে খুলে বল তো। একটা রাত থাকার ব্যবস্থা করে দেয়া যায় দোস্ত? কিছু সময় চুপ রইল তোহা। বাসায় যে ঝামেলা হয়েছে বুঝতে বাকি রইল না তোহার। ভেবে বলল, একটা বড় আপু আজ গ্রামের বাড়িতে গিয়েছে, তার বেডটা ফাঁকা আছে, তুই চাইলে থাকতে পারবি, কিন্তু কি হয়েছে বলতো? আসলে সব বলবো, তুই একটু নিচে এসে রিসিভ করিস তো। বাবু কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারবো না। আরে চিন্তা করিস না, আমি আছি তো। মুচকি হাসলো অবনী। আসলেই বিপদের সময় আমি আছি তো, এতটুকু কথা বলার মতন একটা বন্ধু থাকলেও যেন কিছুটা মনে সাহস পাওয়া যায়। হয়তো তোহাও পরিস্থিতিটা জানে না, কিন্তু ভরসা তো দিচ্ছে তবুও। শিউলি বেগম নাতিকে নিয়ে গভীর ঘুমে। শিউলি বেগমের ঘুম হচ্ছে কঠিন ঘুম আর কি, মানে একেবারে যদি ঘুমাতে পারে তাহলে পাশে ঘূর্ণিঝড় বয়ে গেলেও টের পাবে না। সেই সুযোগটাই নিল অবনী। আস্তে করে কোলে তুলে নিল আরহামকে। মাথার ওড়নাটা ভালোভাবে পেঁচিয়ে এক হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল চুপিসারে। পেছনে রেখে গেল ঘুমন্ত মাকে। তার মা যতই ওপরে ওপরে রাগ দেখাক, ভেতরে সে নাতিকে পেয়ে ভীষণ খুশি, তা অবনী জানে। কিন্তু মা বাবাকে তো আর কষ্টের ভাগে করতে চাইছে না। তাই অবনী মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিল যে আরও কষ্ট তার মাকে দিতে চাচ্ছে এই ভেবে। কিন্তু অবনী জানতেও পারল না অজান্তে সে একটা ভালো কাজও করে ফেলেছে। কেননা শায়ন কালই এই বাড়িতে আসবে সেই সব প্রমাণ নিতে, যেগুলো অবনের অগোচরে ব্যাগের মধ্যে রাখা হয়েছে। রাতে বাড়িতে ফিরেছেন আরমান শেখ। অনেকটা প্রফুল্ল মনেই ফিরে এসেছিলেন। অনেক দিনের আটকে থাকা ডিলটা ফাইনাল হলো অবশেষে। কয়েক লাখ টাকার প্রজেক্ট এটা। সেই খুশির খবরটা স্ত্রীকে দেওয়ার জন্য মুখিয়ে আছেন, কিন্তু গেটের সামনে আসতে অবাক হলেন। দরজা একদম হাঁ করে খোলা, এরকম সচরাচর থাকে না। বিস্মিত নয়নে ভেতরে প্রবেশ করলেন আরমান শেখ। ড্রয়িং রুমে বসে আছেন শিউলি বেগম। হাতে ব্যাগটা টি টেবিলের ওপর রেখে এগিয়ে গেলেন স্ত্রীর দিকে। ততক্ষণে একবারের জন্য তার মুখের দিকে তাকায়নি শিউলি বেগম। তিনি ব্যস্ত পেয়ে গিয়ে বসলেন স্ত্রীর পাশে। টের পেলেন গুনগুন করে কাঁদছে শিউলি। হঠাৎ করে কান্নার কারণ খুঁজে পেলেন না আরমান শেখ। তার সাথে কোনো কথা কাটাকাটি হয়নি, তবে এই সময় কান্নার কারণ কি? এরকম গুনগুন করে শিউলি বেগম তখনই কাঁদে যখন অবনী বাসা ছেড়েছিল। এর পরের সময়ের সাথে ধীরে ধীরে সে কান্না বন্ধ হয়ে যায়। তবে আজ কেন কাঁদছে? তিনি অতি সন্তর্পণে হাত রাখলেন স্ত্রীর কাঁধে। শিউলি বেগম মুখ তুলে তাকালেন। আরমান শেখ জানতে চাইল, কি হয়েছে, এভাবে কাঁদছো কেন? এবার প্রশ্ন করার কারণে কান্নার বেগ বেড়ে গেল। এবার কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলল। আরমান শেখ গলা বাড়িয়ে মেয়েটকে ডাকলেন। সে দৌড়ে আসলো ডাক শুনে। কি হইছে খালুজান, আমারে ডাকছেন? ম্যাডাম, এভাবে কান্নাকাটি করছেন কেন? তুই এতক্ষণ দেখিসনি সেসব? আসলে খালুজান, খালাম্মাই হে বিকাল থেকে কান্না করতেছে। আমি কথা বলতে আইছিলাম, কিন্তু আমারে বইলা দিছে আমি যেন চোখের সামনে না আহি। কেন? তোকে আসতে না করেছে কেন? আসলে খালুজান, কথা না পেঁচিয়ে সরাসরি বল। আসলে বিকেলে যখন খালাম্মা ঘুমাইছিল, আপামনি তখন খালাম্মারে না বইলা চইলা গেছে। আমি তখন রুমের মধ্যে ছিলাম, দেহি নাই, তাই রাগে আমার সামনে আসতে না করছে। মাথা নিচু করল শিমলা, বলল, খালুজান, অবনী আপামনি আইছিল। দমে গেল আরমান শেখ। আর কথা বলতে পারল না। হাতের ইশারায় শিমলাকে বললেন চলে যেতে। শিমলা দেরি না করে ছুটে চলে গেল। শিউলি ততক্ষণে আরমান শেখের কাঁধে মাথা রেখে কাঁদছে। আরমান শেখ নিচু কণ্ঠে বলল,
যে আমাদের কথা একবারও চিন্তা করলো না, তার জন্য তুমি কেন কাঁদছো শিউলি? কান্নার গতি খানিকটা কমেছে। নাক টানতে টানতে শিউলি বলল, জানেন অবনীর বাবা, অবনী না ওর বাচ্চাকে নিয়ে এসেছিল, আরহাম আফ্রিদি। কি যে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, ওর মুখটা আমি ভুলতে পারছি না। অবনীর সাথে ব্যাগও নিয়ে এসেছিল, মনে হয় থাকতে চেয়েছিল এখানে, কিন্তু আমি ওকে বলেছিলাম ও যেন আপনি আসার আগে চলে যায়। আপনি ওকে দেখলে বকবেন, তাই হয়তো মেয়েটা অভিমান করে চলে গেছে। কথা বেরোচ্ছে না আরমান শেখের মুখ থেকেও। তারও গলাটা কেমন ধরে আসছে। তিনি চোখ বন্ধ করলেন। চোখের সামনে যেন দেখতে পেলেন সেই ছোট্ট অবনী সারা ঘরময় দৌড়ঝাঁপ করছে, বাবা বাবা বলে ডাকছে। চোখ খুলে ফেললেন আরমান শেখ। সেই ছোট্ট অবনীর কোলে আরেকটা ছোট্ট বাচ্চা ভাবতেই গা শিরশির করছে তার। তবে মেয়েটা এত ধকল কিভাবে সামলাচ্ছে, এসব চিন্তা হানা দিচ্ছে মাথায়। শিউলি বেগমের দিকে তাকিয়ে বললেন, তুমি কথাটা কেন বললে শিউলি? আমি কি এতই খারাপ বাবা যে মেয়ে এসে দুয়ারে দাঁড়ানোর পরেও তাকে ফিরিয়ে দিতাম? ছোট নিষ্পাপ বাচ্চাকে আমি দূরে ঠেলে দিতাম? আমি কি এতই খারাপ বলো? হ্যাঁ মানি একটু রাগ বেশি, কিন্তু এত খারাপ মানুষ তো না। এইবার কান্নার বাঁধ ভাঙল। স্বামীর বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন শিউলি বেগম। আসলে বাবা মা কোনো দিনও সন্তানদের খারাপ চায় না। তারা যে আমাদের কতটা ভালোবাসে আমরা হয়তো তা মাঝে মাঝে কল্পনাও করতে পারি না। কিন্তু কখনো কখনো সন্তান হওয়াটা পরেও কিছুটা অনুভব করা যায় যে যেমন আমাদের সন্তানের সবচেয়ে বেশি ভালোবাসি, তেমনি আমাদের বাবা মাও আমাদের এরকম বেশি ভালোবাসে। আমরা হয়তো কখনো কখনো বুঝি না। আরমান শেখ শিউলি বেগমকে বললেন, হয়েছে, আর কেঁদো না, দেখি উঠো, ফ্রেশ হই। ক্ষুধা লেগেছে অনেক, রাতটা পেরুক, দেখি কাল না হয় তোমাকে নিয়ে গিয়ে একবার নাতিটাকে দেখে আসবো। তৎক্ষণাৎ উঠে বসলেন শিউলি বেগম। দুই হাতের তালুতে বাচ্চাদের মতন করে মুছে দিলেন চোখের পানি। সত্যি বলছেন? আরে হ্যাঁ, সত্যি বলছি। ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল শিউলির। মনে মনে প্রশান্তের বাতাস বয়ে গেল আরমান শেখের আরমান শেখেরও। শত হোক সন্তান তো। রাতটা কেটে গেল জল্পনা কল্পনা করতে করতে। কাল কি হবে? অবনী দরজা খুলে যখন তাদের দেখবে, কি রিয়াক্ট করবে এই সব ভেবে সকাল সকাল তোড়জোড় শুরু করলেন শিউলি বেগম। মেয়ের শ্বশুরবাড়ি যাবেন, এটা নিবেন সেটা নিবেন, কত এলাহি আয়োজন তার। মুখ থেকে হাসি যেন সরছেই না। বারবার ঘুরে ঘুরে তা তদারকি করছেন আরমান শেখ। তাকে দেখেও ভীষণ ফুরফুরে লাগছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। আরমান শেখ কাছেই ছিলেন, গিয়ে ফুরফুরে মেজাজে গেট খুললেন। হাসি হাসি মুখটা নিমিষেই চুপসে গেল। সেখানে সায়ন দাঁড়িয়েছিল। মেয়েকে দেখতে যাবেন বলে মনস্থির করলেও তিনি সায়নকে এখনও জানি কেন মেনে নিতে পারছেন না। তার কোনোভাবেই সায়নকে পছন্দ হয় না। অবনী যে কি দেখে এই ছেলের হাত ধরে পালিয়েছিল মাঝে মাঝে ভেবে পায় না আরমান শেখ। ভদ্রতার খাতিরে গেট থেকে সরে গিয়ে সায়নকে ভেতরে আসতে বললেন তিনি। সায়ন ভেতরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলেন, আঙ্কেল, অবনী কি ঘুম থেকে উঠেছে? কথাটা শুনে থম মেরে গেল আরমান শেখ। হাত মুছতে মুছতে কিচেন থেকে বের হচ্ছিলেন শিউলি বেগম। তার হাত মোছা যেন বন্ধ হয়ে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে গেলেন। অতঃপর সায়নের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, অবনী আমাদের বাসায় নেই সায়ন। মাথা নিচু করল সায়ন। তাতেই উত্তর পেয়ে গেল তারা। শিউলি বেগম তৎক্ষণাৎ সামনে চলে এলেন। জিজ্ঞেস করলেন, তোমাদের সাথে কি মনোমান্য হয়েছে? এভাবে মেয়ের জামাইকে সরাসরি এই কথা জিজ্ঞেস করতে দ্বিধা হচ্ছিল শিউলির। তবু এই মুহূর্তে তাকে জানতে হবে। সায়ন কি বলবে না বলবে ভেবে পেল না। গলা শুকিয়ে এলো। এই মুহূর্তে ডিভোর্সের কথা তুললে আরমান শেখ নিশ্চয়ই থাপ্পড় বসাবেন গালে, তাই বলল, আসলে ও রাগ করে বেরিয়ে গিয়েছে বাসা থেকে, বলে গিয়েছে আর কখনো ফিরবে না। মা বলল এখানে আসতে পারেন। শিউলি মনে পড়ল মেয়ের বলা কথাগুলো। অবনী বলেছিল তোহার বাসায় যাবে। তিনি আরমান শেখকে উদ্দেশ্য করে বললেন, আমার মনে হয় অবনী তোহার বাসায় আছে। আমাদের একবার সেখানে খুঁজে দেখা উচিত। ও আমাকে একবার বলেছিল সেখানে যাবে। সবকিছু সেভাবেই ফেলে রাখলো শিউলি। আর ভালো কাপড় পরার মুড নাই। মেয়েটা ছোট একটা বাচ্চা নিয়ে কোথায় আছে কি করছে মাথায় কাজ করছে না। যেমন ছিল সেভাবেই বেরিয়ে এলো আরমান শেখের সাথে। সায়নও এলো সাথে। নানাবিধ চিন্তা করতে করতেই তোহার বাসা নেচে আসলো আরমান শেখ। বাসা চিনতে তেমন সমস্যা হয়নি। এর আগে কয়েকবার এখানে অবনীকে নামিয়েছেন তিনি। গাড়ি থেকে নামলো আরমান শেখ আর শিউলি বেগম, কিন্তু সায়ন নামলো না। যদি সত্যি এখানে অবনী থাকে, কোন মুখে গিয়ে দাঁড়াবে ওর সামনে?
আর এখন তো যে শায়ান ওকে সরি বলতে এসেছে তা তো স্বার্থপরের মতো নিজের স্বার্থ হাসিল করতে। শায়ানকে জোর করে না তারাই উপরে যায়। পরিচয় দিল দাঁড়ানো আর আটকায় না তাদের। সরাসরি তিনতলায় আসে তারা। তোহা মাত্রই সবকিছু গুছিয়ে রেখে তৈরি হচ্ছিল পড়তে বসার জন্য। এমন সময় দরজাকার উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দিল। সামনে আরমান শেখকে দেখে ভড়কালো তোহা। অবনীত থেকে যতটুকু শুনেছে তাতেই ভয় লাগে তোহার আরমান শেখকে। পারতে সাধ্যি তার সামনে পড়তে চায় না সে। আজ স্বয়ং তিনি নিজের ছোট বাসায় চলে এসেছে। ওকে অবাক করে দিয়ে আরমান শেখ জিজ্ঞেস করলো, অবনী আছে তোমার কাছে মা? চুপ হয়ে গেল তোহা। অবনী তো সকালবেলায় বেরিয়ে গেছে ওর বাসা থেকে। ও যেতে দিতে চাইছিল না, কিন্তু অন্য কারো রুমে একটা আপুর বেডে এভাবে থাকা যায় না। কত কিছু বলে বের হলো, কিন্তু কোথায় যাবে তা বলল না। তোহা অনেক চেষ্টা করেও আটকাতে পারেনি। আরমানশিকে উদ্দেশ্য করে তোহা বলল, আঙ্কেল আপনি কিছু জানেন না? এমন কথা শুনে আরমান শেখ আর শিউলি বেগম একে অপরের মুখে চাওয়াচাই করলেন। তোহা তাদের ভেতরে নিয়ে বসালেন। তারপর বললেন, আঙ্কেল আন্টি আপনারা মনকে শক্ত করুন, একটা ব্যাড নিউজ আছে। তাদের তো কলেজেই পানি নেই ভয়ে। ভয় হচ্ছে কি বলবে এই মেয়ে, সেই চিন্তায় অবশেষে তোহা বলেই ফেলল। আসলে সায়ন ভাই আরেকটা বিয়ে করেছে, অবনীর সাথে ডিভোর্স হয়ে গেছে। আরও আগেই নাকি হতো, কিন্তু প্রেগনেন্সির জন্য এতদিন দেরি হয়েছে। মেজাজ খারাপ হয়ে গেল আরমান শেখের। হিতাহিত জ্ঞান হারালেন। ছুটে গেলেন গাড়ির দিকে, যেখানে শায়ান বসে আছে। পেছনে পেছনে ছুটলেন শিউলি। তিনি পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পারছেন। এইদিকে এই ঝামেলা, ওইদিকে কোথায় হারিয়ে গেল অবনীর সেই চিন্তা। প্রতিটা বাবা মায়ের কাছে সন্তানরা অনেক বেশি মূল্যবান। সন্তানের কোনো বিপদের শঙ্কা বাবা মায়ের মনকে অস্থির করে তোলে। হয়তো মাঝে মাঝে সন্তানরা ভুল করে ফেলে, কিন্তু বাবা মায়ের কাছে সন্তান কখনো ফেলনা নয়। অবনের জীবনের এমন দুর্ঘটনার কথা যেন হৃদয় নাড়িয়ে দিয়েছে দুই মানবীর। বুকে হাত চেপে ধরলেন আরমান শেখ। হঠাৎ এমন একটা ধাক্কা যেন সহ্যসীমা অতিক্রম করেছে। তাকে পাশ থেকে ধরে ফেলল শিউলি। বুকে হাত দিয়ে মৃদু মালিশ করে দিল। মুখে বারবার আওড়ালো সাবধানী বলল, আপনি শান্ত হন। এভাবে অসুস্থ হয়ে পড়লে তো আমরা কোনোভাবেই অবনীকে খুঁজতে পারবো না, বরং আপনাকে নিয়ে আরও ছুটতে হবে। তোহা ততক্ষণে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসেছে। সেটা শিউলি ধরতেই ঢকঢক করে পুরো গ্লাস ফাঁকা করে ফেললেন আরমান শেখ। শিউলিকে বলল, এক্ষুনি নিচে চলো, 1 মিনিটও দেরি করা যাবে না। তোহার দিকে তাকিয়ে বলল, আসি রে মা, তোমাকে অনেক কষ্ট দিলাম শুধু শুধু। আরে না আঙ্কেল, কি যে বলেন। আর সময় নষ্ট করলেন না আরমান শেখ। দ্রুত পায়ে নিচে নেমে গেলেন। পেছন পেছন ছুটে নামলেন শিউলি। তোহা দৌড়ে রাস্তার পাশের জানালার কাছে গেল। ছোট্ট বাসায় কোনো ব্যালকনি নেই। জানালা দিয়েই বাইরের পরিবেশ দেখতে হয় তোহাদের। সেখানে বসে দেখতে পেল নিচে ঘটে যাওয়া দৃশ্য। কিন্তু এরকম কোনো কিছুর জন্য মোটে প্রস্তুত ছিল না তোহা। নিচে দেখতে পেল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল শায়ান। শ্বশুর শাশুড়িকে আসতে দেখে ঠোঁটের কোণেই হালকা হাসির রেখা দেখা দিয়েছিল। হয়তো ভেবেছিল অবনের খোঁজ পাওয়া গেছে, কিন্তু ঘটনা ঘটল উল্টো। আরমান শেখ গিয়ে সজোরে থাপ্পড় বসালেন শায়ানের গালে। তৎক্ষণাৎ গালে হাত দিল শায়ান। এত জোরে থাপ্পড় দিয়েছেন মনে হচ্ছে দাঁত এক জায়গা থেকে অন্য পাশে চলে গেছে। শায়ান মুখ তুলে বলতে গেল, আঙ্কেল আপনি? কথাটা শেষ করতে পারল না, তার আগেই ঠাস করে আরেকটা চাপড় পড়ল গালে। দুই গালে দুইটা চাপড় খেয়ে দুই হাত চেপে দাঁড়িয়ে রইল শায়ন। আরমান শেখ আঙুল তুলে শাসিয়ে বললেন, দায়িত্ব যখন নিতে পারবে না, তাহলে বিয়ে কেন করেছিলে? বাচ্চার বাবা কেন হয়েছ? ওদের জীবনটা কেন নষ্ট করেছ? সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছিল আমার মেয়ে। মরিচিকার পেছনে ছুটতে গিয়ে আসছে সর্বহারা। বদমাস ছেলে, তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না, মনে রেখো। আগে আমার মেয়েটাকে খুঁজে পাই শুধু। এতটুকু বলে গাড়ির গেট খুলে শিউলিকে আদেশ করল ঢুকতে। শিউলি ঢুকতেই তিনি অপর পাশ থেকে এসে ঘুরে বসলেন। ড্রাইভারকে বললেন গাড়ি স্টার্ট দিতে। হতবম্ব হয়ে গালে হাত দিয়ে সেখানে দাঁড়িয়ে আছে শায়ান। মনে মনে হয়তো শ্বশুরকে উগান্ডা থেকে ঘুরিয়ে পচা পানিতে চুবিয়ে আনছে। চোখের পলকে সামনে থেকে শেখ বাড়ির গাড়িটা বেরিয়ে গেল। শায়ান তখনও দাঁড়ানো। এতটুকু দৃশ্য দেখতেই মুখে হাত চেপে ধরল তোহা। আরমান শেখ জামাইয়ের গায়ে হাত তুলবে এটা ভাবেনি তোহা। আবার নিজে মনেই বলে, কিসের জামাই, ও তো আস্ত একটা বদমাইশ। একদম ঠিক হয়েছে ওর সাথে। তারপর তড়িঘড়ি করে জানালার পাশ থেকে সরে গেল, যেন শায়ানের নজর ওর দিকে না পড়ে। ঠিক যেই ভয়টা পাচ্ছিল তাই হলো। কয়েক মুহূর্তের মধ্যেই টোকা পড়ল ওর দরজায়। তোহা মনে মনে আল্লাহ আল্লাহ করতেছে। একে তো বাসে বড় অপরাহ নেই, আঙ্কেল আন্টিও চলে গেছে। একসময় দুলাভাই হিসেবে পরিচিত সেই শায়ান ভাইকে আজ যেন ভিন্ন লাগছে।
হিংস্র বাঘের মতন দরজায় অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে। ভয়ে দরজা খুলে না তোহা। একে তো বাসায় একা, তার উপর এমনি এমনি ব্যাচেলার বাসা ভাড়া দিতে চায়নি। অনেক বুঝিয়েছে, তারপর ম্যানেজ হয়েছে। এখন যদি কোনো কেলেঙ্কারি হয়ে যায় এই বাসা ছাড়তে হবে। আতঙ্কে বারবার পানি খাচ্ছিল তোহা আর জোরে জোরে শ্বাস নিচ্ছিল। মিনিট 4-5 পর থেমে গেল দরজা ধাক্কানো। স্বস্তির শ্বাস ফেলল তোহা। জানালা দিয়ে দেখলো হুড়মুড় করে বেরিয়ে যাচ্ছে সায়ান। মনে মনে বলে উঠল, যাক, আল্লাহ রক্ষা করেছে। বাচ্চাকে কোলে নিয়ে একটা বাসার সামনে দাঁড়িয়ে আছে অবনী। পাশে 15-16 বছরের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে স্কুল ইউনিফর্ম। স্কুল থেকে বাসায় ফিরছিল অবনী। ঠিকানা জিজ্ঞাসা করায় বলল এটা নাকি সে চেনে। এই বাসায় অনেকদিন যাবৎ কেউ থাকে না। আগে নাকি একজন দম্পতি এসে মাঝে মাঝে থাকতো, আবার কয়েকদিন পর পর চলে যেত। মেয়েটার কথায় মুচকি হাসলো অবনী। অনুরোধ মাখা কণ্ঠে বলল, তুমি কি আমাকে বাসাটা অবধি পৌঁছে দিতে পারবে? অবনীর মুখ দেখে মায়া হলো মেয়েটার। সাথে আবার ছোট একটা বাচ্চা। তা দেখে অবনীর হাত থেকে ব্যাগটাও নিল। তারপর অবনীকে সাথে নিয়ে এলো। প্রতিমধ্যে অবনী মেয়েটাকে ওর নাম জিজ্ঞেস করেছিল। মেয়েটা হেসে জবাব দিয়েছিল ওর নাম মিষ্টি। জবাবে হেসেছে অবনীও। মৃদু হেসে বলল, তুমি কিন্তু তোমার নামের মতোই মিষ্টি। এইভাবে টুকটাক কথা বলতে বলতে বাসাটার সামনে এসে পড়েছে ওরা। মিষ্টি বলল, আচ্ছা আপু, আপনি থাকেন তাহলে, বেশি দেরি হয়ে গেলে আম্মু আবার চিন্তা করবে। অবনীর সায় জানায়। মেয়েটা ব্যাগ ঘরের সামনে রেখে চলে যায়। ভেতরে ঢুকবে কি ঢুকবে না তা নিয়ে দ্বিধায় পড়ে যায়। অবশেষে সাইড পার্টস খুলে বের করে চাবিটা। দেখে বোঝা যাচ্ছে বেশ পুরনো চাবি এটা। এক হাত দিয়ে কষ্ট করে তালাটার মধ্যে চাবিটা প্রবেশ করালো। মোচড় দিতেই খুলে গেল তালা। ধাক্কা দিয়ে দরজা খুলল। চোখ বন্ধ করে শ্বাস নিল অবনী। এই ঘরে ঢুকতে ঢুকতে যে মনে হচ্ছে জীবনের নতুন এক ধাপে পা দিতে যাচ্ছে। এখানে সম্পূর্ণ একা সে। নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে। ভেতরে পা দিল অবনী। রুমটা ঘুটঘুটে অন্ধকার। পাশের দেয়ালে হাতের সুইচবোর্ড পেল। প্রথমবার চাপ দিতে কোনো কিছু হলো না। পাশের আরেকটা সুইচে হাত দিল। সেখানে একটা লাইট অন হলো। স্বস্তি পেল কিছুটা। যাক, লাইট তো আছে। কিন্তু নাকে কেমন একটা ভ্যাপসা গন্ধ লাগতে লাগলো। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো রুমের আনাচে কানাচে সব জায়গায় মাকড়সার জাল বিছিয়ে রেখেছে। সবকিছুতে ময়লার স্তূপ জমে আছে। মানুষ না থাকলে যা হয় আর কি। বাড়িটা ঘুরে দেখল ছোট একটা বাড়ি। 2টা বেডরুম, ডাইনিং, কিচেন, ওয়াশরুম, আর কিছুই নেই। কিন্তু প্রতিটা রুমে রয়েছে শৌখিন কিছু আসবাবপত্র। অবনী একটা রুমে তার শ্বশুর আর শাশুড়ির যৌবনকালের একটা ছবি দেখতে পেল, বড় করে বাঁধানো। খাটের পাশে দেয়ালে ঝোলানো বড় একটা ছবিখানা। এই রুমটা বেশ পছন্দ হলো, কিন্তু বেডশিটের ধুলে জমে একাকার। অবনী এক হাত টেনে নিচে ফেলল বেডশিটটা। ব্যাগের মধ্যে বাবুর জন্য আনা তোয়ালে ছিল, সেটা বিছিয়ে আরহামকে শোয়ালো সেইখানে। কিন্তু বিপত্তি বাঁধল তখন। ফ্যান ছাড়তে গিয়ে দেখলো ফ্যান চলে না। অতুষ্ট গরমে বাচ্চাটার অবস্থা নাজেহাল। তার মধ্যে ফ্যানটাও নষ্ট হয়ে পড়ে আছে। মনে মনে বেশ বিরক্ত হলো অবনী। হাত মুখে পানি দেওয়া দরকার। আরহামকে রেখে পা বাড়ালো ওয়াশরুমে, কিন্তু সেখানেও কোনো পানি নেই। মনে মনে বেশ বিরক্ত অবনী। এরকম সমস্যা তো জীবনও মোকাবেলা করতে হয়নি। আজ যেন একদম হাঁপিয়ে উঠেছে। হঠাৎ মনে হলো বাসায় আসার সময় একটা টিউবওয়েল দেখতে পেয়েছিল। তড়িঘড়ি করে সেইখানে যায়। জায়গাটা সিক্ত। আশেপাশের লোকজন হয়তো সেখান থেকে পানি নিয়ে ব্যবহার করে। চাপ দিতেই উঠল পানি। হাসি ফুটল অবনীর মুখে। সেখান থেকে পানি নিয়ে হাতে মুখে দিতেই ঠান্ডা স্রোত বয়ে গেল শরীরে। কিছুটা স্বস্তি লাগলো। রুমে গিয়ে লেগে পড়ল থাকার জায়গাটা পরিষ্কার করতে। একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ল আরহামের পাশে। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠল রাতের দৃশ্য। কোথায় যাবে, কি করবে, এটা ভেবে যখন চিন্তিত হলো তখন সাহেলার কথা মনে পড়ল। সে বলেছিল, যখন তোর মনে হবে কারো সাহায্য দরকার তখন আমার ব্যাগটা খুলবি। অতি উৎসাহী হয়ে সেই ব্যাগটা খোলে অবনী। সেখানে একটা চাবি, একটা ঠিকানা, একটা চিরকুট আর বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ছিল। চিরকুটটা পরে অবনী। সেখানে লেখা ছিল এমন, আমি জানি তুই এখন বেশ চিন্তিত মা। আমি সাধ্যের মধ্যে চেষ্টা করলাম। ওই বাড়িটাও আমাদেরই। তোর শ্বশুর আর আমি শখের বশে ওখানে ওটা করেছিলাম। আমার শ্বশুর এর জমি ছিল ওখানে, তার ওপর। আমরা মাঝে মধ্যে ওখানে ছুটি কাটাতে যেতাম। গ্রামের মানুষগুলো অনেক মিশুক, তাই তাদের সাথে সময় পার করতাম গিয়ে। কিন্তু এখন তোর শ্বশুর নেই, ওটা ওরকম পড়ে আছে। তুই যে বাবার বাসায় থাকবি না সেটা আমার মন বলছে। তুই এই ঠিকানায় চলে যাস,
দেখিস গ্রামের মানুষগুলা কিন্তু অনেক মিশুক। কয়েকদিন গেলে তোর সাথে পরিচয় হলে ওখানে তোর আর একা লাগবে না। আর টাকাটা আমার সঞ্চয়, ছেলে মেয়ের বিপদে যদি কাজেই না লাগে তাহলে ও দিয়ে কি করব? তোর প্রথম দিনগুলোর থাকতে টাকার প্রয়োজন হবে, তখন এগুলোর ব্যবহার করিস, নিজের আর বাচ্চার যত্ন নিস। চিরকুটটা পড়ে কান্না পাচ্ছিল অবনীর। তার ছেলে ডিভোর্স দেওয়ার পরও কি এতটা ভালোবাসা প্রাপ্য ওর? সারা রাত ভাবনার পর সকালে পা বাড়িয়েছিল অজানার উদ্দেশ্যে। চোখ খুলে ফেলল অবনী। মাথা থেকে পুরনো অতীতকে ক্ষণিকের জন্য ঝেড়ে ফেলতে চাইল। নতুন জীবনকে বরণ করে নেওয়ার চিন্তা করল। সিঙ্গেল মাদার হয়েই না হয় বড় করবে আরহামকে, কিন্তু তার জন্য কিছু করতে হবে। এইভাবে শাশুড়ির টাকায় কতদিনই বা চলবে? প্রথমবারের মতন মেয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছে শেখ দম্পতি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে মেয়ে সেই বাড়িতে নেই। তবু মেয়ের ব্যাপারে জানার জন্যই নিজের সম্মানকে বিসর্জন দিয়ে তড়িঘড়ি করে ঢুকলো তারা। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল। দরজা খুলে দিল এক বয়স্কা নারী, যেন কারো অপেক্ষায় এইখানে ছিলেন। আরমান শেখের বুঝতে বাকি নেই এইটা শায়নের মা। সালাম বিনিময় করে নিজের পরিচয় দিল। শাহেলা ব্যস্ত হয়ে পড়ল তাদের আপ্যায়ন করার জন্য, কিন্তু বাধা দিল আরমান শেখ। বলল, আমরা অতিথি হয়ে এখানে আসিনি। তা আপনার নতুন পুত্রবধূ কোথায়? এরকম কথায় খানিকটা ভয় দেখা দিল শাহেলার মনে। বিড়বিড় করে বলল, আসলে সে সকাল সকাল তার বাবার বাসায় চলে গেছে। তার না প্যারালাইজড, তাকে সেবা শুশ্রূষা করতে হয়। নার্স রাখা আছে, কিন্তু সব তো আর সে করবে না, তাই সে নিজে গিয়ে মাকে দেখাশোনা করে। বাহ, খুব ভালো। তা আমার মেয়ে কোথায়? কেন ভাই সাহেব, সে কি আপনাদের বাসায় যায়নি? এখান থেকে তো বলে গিয়েছিল আপনার বাসায় যাবে। এখন কোথায় গিয়েছে তা তো আমি জানি না। রাগের মাত্রা তরতর করে বাড়ল, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। শত হোক শাহেলা মেয়ের শাশুড়ি ছিল, তার ওপর চড়া হওয়া যায় না। তাই বলল, দেখুন, আপনি জানুন বা না জানুন তা পরে দেখা যাবে। আমি যাচ্ছি মিসিং কেস করতে। শ্বশুর বাড়ি থেকে মেয়ে গায়েব, বর দ্বিতীয় বিয়ে করেছে। আপনারা আমার মেয়েকে গুম করে দেননি, তার নিশ্চয়তা কি? পুলিশ আসলেই বের হবে সবকিছু। এইভাবে হুমকে দেওয়ার পরও মুখ খুলল না শাহেলা। সে যে জানে অবনী কোথায় তাও বলবে না, তবে চাচ্ছেটা কি? বাবা মাকে কেন জানালো না? সে কি অন্য কোনো প্ল্যান করেছে? আরমান শেখ রেগে মেগে বেরিয়ে যেতেই শাহেলা ফোন করলো কারো নাম্বারে। বলল, অবনী তো পৌঁছে গেছে গ্রামে। রান্নার কাজ শেষ করেই হাঁড়ি পাতিল সব জড়ো করেছে রাহেলা। গ্রামের বাড়িতে লাকড়ি দিয়ে রান্না করে একদম পাতিলগুলো কালো হয়ে গিয়েছে। ছেলে স্বামীর হাজার বারণ করে, বলে গ্যাস আছে তাতে রান্না করো, কিন্তু কে শোনে কার কথা? বলে এত লাকড়ি সব নষ্ট হয়ে যাবে, আমি এইগুলো দিয়ে রান্না করব। জোর করেই রান্না করেন তিনি। সেই হাঁড়ি পাতিল নিয়ে রওনা দিলে তখন ফোন বেজে ওঠে। মিষ্টি তখন স্কুল থেকে বাসায় ঢুকছে। মেয়েকে দেখেই আদেশ করলেন, আমার ফোনটা দিয়ে যা তো মিষ্টি। কথা মতন দৌড়ে গিয়ে ব্যাগ রেখে ফোন নিয়ে বাইরে এলো মিষ্টি। ফোন রিসিভ করে কানে ধরতেই শাহেলার কণ্ঠ কানে ভাসে। শাহেলা জানালো অবনী গ্রামে পৌঁছে গিয়েছে। রাহেলা জবাব দিল, চিন্তা করিস না মা, আমি খেয়াল রাখবো ওর। শোন, তোর বর তো হাই স্কুলের হেডমাস্টার, তাই না? একটু কথা বলে দেখিস তো অবনীর জন্য কিছু করতে পারে কিনা। নিয়োগ দিলে তো হবে না, ওর অনার্স শেষ হয়নি এখনো। তবে ও কিন্তু ভালো ছাত্রী, যদি কোনো শিক্ষক এর ফক্সি হিসাবেও ঢুকতে দিতে পারে। আর একটা মোটামুটি বয়সী মেয়ে ঠিক করে দিস তো, যে আরহামকে দেখে রাখবে। আরে আমি সব ব্যবস্থা করবো নে, তোর সাথে রাতে কথা বলবো। এখন হাতে হাড়ি পাতিল, কাজ করছি আমি। আচ্ছা রাখ তাহলে, রাতে ফোন দিব। ফোন রাখতে ওই পাশে স্বস্তির নিঃশ্বাস ফেলল শাহেলা। রাহেলা তার স্কুল জীবনের বান্ধবী ছিল, অনেক ভালো সম্পর্ক ওদের, এখনো যোগাযোগ আছে। শাহেলা যখন ঠিক করে অবনীকে গ্রামে পাঠাবে, তখন রাহেলার সাথে যোগাযোগ করে। রাহেলার কেন যেন নাতিটার জন্য পরাণ ছটফট করে। অবনী মেয়েটা এই কয়দিনে একদম মায়ে জড়িয়ে নিয়েছে, তাই তো কত চিন্তা এই মুহূর্তে। রাহেলা যদি একটা ব্যবস্থা করে দেয় তবেই শান্তি। তবে এই মুহূর্তে শায়নের জন্য চিন্তা কাজ করছে না শাহেলার। যে ছেলে দ্বিতীয় বিয়ে করে মায়ের সাথে তর্কে জড়ায়, তার জন্য ভাবতে মন সায়ও দেয় না। এদিকে ফোন রাখার পর মিষ্টি ওর মায়ের কাছে জিজ্ঞেস করে, কেন অবনীর কথা বলছো মা? তোর রাহেল আন্টি আছে না, ওর ছেলের বউ কয়েকদিন নাকি গ্রামে থাকবে, তাই ওই বাড়িটায় আসছে।
কি বলো, আমার সাথে দেখা হয়েছে তো। কি বলিস? কিভাবে, কখন? আরে হ্যাঁ, স্কুল থেকে ফেরার পথে তাকে বাড়ি চিনি দিয়ে এসেছি। যা, খুব ভালো করেছিস মা, কপাল পোড়া মেয়েটা। কি বলো মা, এভাবে বলছো কেন? কি আর বলবো বল, এই যে ভালোবেসে বিয়ে করলো একজনকে, যার জন্য ঘর ছাড়লো, সেই আজ পর করে দিল। এর চেয়ে অভাগী আর হয় বল? বুকটা ধড়াস করে উঠল মিষ্টির, মনে মনে বলল, আমি তো জানি ভালোবাসা মা অনেক শান্তি থাকে, ভালোবাসার মানুষটা কাছে থাকলে আনন্দ অনুভূতি হয়, আর বিয়েটা যদি হয় ভালোবাসার মানুষের সাথে তবে সে সুখ অনুভূতি সারা জীবন উপভোগ করে যায়। কিন্তু ভালোবাসার মানুষটা তাকে পর করে দিলে কেন? তবে কি ভালোবাসা একদিন ফুরিয়ে যায়, নাকি মানুষ পুরনো হয়ে গেলে সম্পর্ক মূল্য কমে যায়? চোখের সামনে কত চিন্তা ভাসছে, মন আটকে গেছে নানাবিধ প্রশ্নে। মা ততক্ষণে হাঁড়ি পাতিল নিয়ে গেছে বাঁধানো সিঁড়ির ঘাটে। আনমনে হাঁটতে হাঁটতে ঘরের দিকে গেল মিষ্টি। মন চাইছে একবার অবনীদের বাসায় যেতে। অবনীর জীবনে কি ঘটেছিল শুনতে ইচ্ছে করছে, কিন্তু সে তো এখনো অতটা পরিচিত না। আচ্ছা, পরে না হয় যাওয়া যাবে ভেবে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে চলে গেল। মিসিং কেস ফাইল করতে চাইছিল আরমান শেখ, কিন্তু থানার বাইরে বসে ফোন হাতে নিতেই আননোন নাম্বার থেকে একটা মেসেজ চোখে পড়ল। কথার ধরনে মনে হলো এটা শায়নের মা। লেখাটা বাংলিশ টাইপ করা ছিল, যেরকমটা বর্তমানে বেশিরভাগ বাঙালি মেসেঞ্জারে ব্যবহার করে থাকে। বার্তাটার ধরন দেখে আরমান শেখ বললেন। কথাটা শুনে আগ্রহ জন্মানো শিউলি বেগমেরও। তিনি আরমান শেখের হাত থেকে মোবাইল ফোনটা নিলেন। সেখানে লেখা ছিল, তখন ওভাবে বলার জন্য রিয়েলি সরি। আমি জানি না ওদের মধ্যে ঠিক কী হয়েছে, তবে আমার মনে হচ্ছে অবনীর কাছে অনেক ইম্পর্ট্যান্ট কিছু আছে যা সায়ন খুঁজতেছিল। আপনার বাসায় আসার আগে ও ফোন করেছিল, ও আপনাদের ফলো করতেছে। আপনারা দয়া করে কেস করবেন না। অবনী আমার দেয়া ঠিকানায় আছে এবং নিরাপদে আছে, চিন্তা করবেন না। এদিক এর সমস্যা সমাধান হলে আমি অ্যাড্রেস দিব। তবে রিকোয়েস্ট, এই মোমেন্টে আমার কাছে জানতে চাইবেন না কিছুই। ওদের মধ্যে কোনো একটা গেম চলতেছে যা অনুমান করতে পারছি, বাট ধরতে পারছি না। আপনারা বাসায় যান, অবনী নিরাপদেই আছে। তবে মিসিং কেস করে পুলিশের মধ্যে এনে বিষয়টি আরও ঘেঁটে যেতে পারে। ফ্ল্যাশব্যাক। রূপকথা হাই স্কুল অ্যান্ড কলেজ। রূপক অর্থে আমাদের দুই বোনের অ্যাডমিশন একই স্কুলে হয়েছে। বড় আপু ত্রিনা আমার চেয়ে 1 বছরের সিনিয়র ছিল। আমি যখন স্কুলে যাই তখন ওর অলরেডি স্কুলে ওদের বছর পেরিয়ে গিয়েছে। কিছু বন্ধু বান্ধবও হয়েছে, একটা গ্যাংয়ের মতো ছিল ওদের। সেখানে 5 জন সদস্য ছিল ওরা: শায়ন ভাইয়া, রিফাত ভাইয়া, নাবিল ভাইয়া, ত্রিনা আপু আর রূপা আপু। ওদের মধ্যে বন্ডিং ভালোই ছিল বলতে গেলে। আমি যখন স্কুলে যাই তখন দেখতে খুব পিচ্চি আর আদুরে ছিলাম। বড় অপুর বন্ধু হওয়ার সুবাদে ওদের সাথে আমারও খুব একটা ভালো সম্পর্ক ছিল। ওরা অনেক আদর করতো আমাকে। ছোটবেলার দিনগুলো ভীষণ সুন্দর ছিল। আমি ওদের থেকে ছোট হলেও ধীরে ধীরে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল। দিন পেরিয়ে বছর ঘুরল, ওদের সাথে সম্পর্ক আরও ভালো হয়ে উঠল। তখন ওদের বন্ধুত্ব ছিল হৃদয়ে কম্পন ধরানোর মতো। ছেলে মেয়ে বন্ধু হতেই পারে, যদিও বাবা মা ছোটবেলায় অনেক করে বোঝাতো ছেলে বন্ধু না বানাতে। তবুও ওই যে ছেলে মেয়ের সমান অধিকার, আমরা বন্ধু কেন হতে পারবো না, এটা ভেবেই আপুও মিশেছে ওদের সাথে। কিন্তু কখনো ঘুণাক্ষরেও টের পাইনি এই বন্ধুত্বই একদিন ওদের কাল হয়ে দাঁড়াবে। সে কথা পরে বলছি, আগে অন্য কথাটা বলি। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়েছিল। আমি তখন 11-এ, আপুরা তখন 12-এ উঠে গেছে। সামনেই বোর্ড এক্সাম, পড়াশোনার ভীষণ ব্যস্ততা ওদের। অনেকগুলো টিচারের কাছে প্রাইভেট পড়ে, দৌড়াদৌড়ির মধ্যেই ওদের লাইফ কাটছে। সব বন্ধুদের মধ্যে শায়ন ভাইয়ের নজর আমার দিকে একটু ভিন্ন ছিল। ছোট হলেও অতটা ছোট ছিলাম না, মোটামুটি বুঝতাম সব কিছুই। শায়ন ভাই যে আমাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে তা আমি বেশ ভালোই বুঝেছিলাম। আপুর সুবাদে প্রায় প্রতিদিনই আমাদের দেখা হতো। ধীরে ধীরে আমারও ভালো লাগতে শুরু করেছিল শায়ন ভাইকে। বিষয়টা ভালো লাগা অবধি সীমাবদ্ধ ছিল। তখন কলেজে রুমেল স্যার নামে এক টিচার ছিল, তার কাছে ওরা ফিজিক্স পড়তো।
স্যারের অনেকগুলো ব্যাচ ছিল, এর মধ্যে ওরা ছিল না। ওরা স্যারকে আলাদাভাবে রিকোয়েস্ট করে পড়ানোর জন্য। স্যারের হাতে সময় নেই তখন, তবুও অনেক রিকোয়েস্টের পর রাজি হয়, কিন্তু সময় মেলাতে পারে না। তারপর ঠিক হয় একদম সন্ধ্যার আগেই ওদের পড়াবে। পড়াতে পড়াতে আজান দিয়ে দিত। বাসে একটু দূরে হওয়ার কারণে আমি আইসিটি পড়ে রুমেল স্যারের ব্যাচের ওখানে বসে থাকতাম, আপুর যাতে একা আসতে না হয় সেই জন্য। আর স্যার পড়াতো কলেজের পিছনেই একটা বাসা ভাড়া নিয়ে সেখানে বসে। তার আশেপাশে কোনো বাড়িঘরও ছিল না। তো এরকমই এক ঝড়ের দিনের ঘটনা। ওদের তখন টেস্ট পরীক্ষা চলমান, পরের দিনের ফিজিক্স পরীক্ষা। আপুর ভিজে ভিজেও চলে গিয়েছিল রুমেল স্যারের ব্যাচে, কিন্তু যাওয়ার পর দেখলো তখনও কেউ আসেনি। কিছু সময় পর শায়ন ভাই আসে, দুইজন মিলে কথা বলছিল। এর মধ্যেই কাকভেজা হয়ে সেখানে আসে রিফাত ভাইয়া আর নাবিল ভাইয়া। ওরা অনেক সময় অপেক্ষা করার পরেও রুমেল স্যার আসে না, অথচ ওই দিন স্যারের পড়ানোর কথা ছিল। স্যার হয়তো এত বৃষ্টি দেখে আসেনি, নাকি অন্য কোনো সমস্যা ছিল জানি না, কিন্তু আপুর ভাগ্য ওই দিন অনেক খারাপ ছিল হয়তো, তাই আসেনি। ঝড়ের প্রকোপ তখন দ্বিগুণ হয়ে গেছে। একা একটা বাসার মধ্যে ওরা 4 জন। ওদের খারাপ সত্তা কিছু সময়ের জন্য খোলস ছেড়ে বেরিয়ে এসেছিল। সেদিন ওরা ভুলে গিয়েছিল বন্ধুত্বের সংজ্ঞা, হয়ে উঠেছিল নরপিশাচ। ওরা কিভাবে বন্ধুত্বের মতো এত সুন্দর একটা সম্পর্ককে পুরুষত্বের তাড়নায় ভুলে গিয়ে কুকুরের মতো ছিঁড়ে খুবলে খেয়েছিল। সেদিন ত্রিনা আপু আত্মচিৎকার কানে যায়নি ওদের, চোখের পানি নজরে পড়েনি, মন গলেনি ওদের। একটা সুন্দর বন্ধুত্বের সমাপ্তি ঘটেছিল ওই ঝড়ের রাতে। ওরা যদি ওই রাতে আমার বোনটাকে বাঁচতে দিত, তাহলে হয়তো আমার বোনটা আত্মহত্যার পথ বেছে নিত না। কিন্তু কিন্তু ওরা তো ছাড়ই দিল না আমার আপাটাকে। আমার কলিজা ছিল আমার আপা, আমার কলিজা ছিঁড়ে নিয়ে গেছে ওই দিন। সমাজে এরকম কিছু কিট এখনো বেঁচে আছে, যাদের জন্য মেয়েরা নিরাপদে চলাচল করতে পারে না। এরকম অবস্থার জন্যই বন্ধু বানাতেও ভয় পায় মেয়েরা। সেদিন আমি ভিজে ভিজে গিয়েছিলাম আপুকে আনতে। উদ্দেশ্য ছিল একসাথে বাড়িতে ফিরবো, কিন্তু একসাথে যে আর বাড়ি ফেরা হবে না তা কোনোভাবেই টের পাইনি। তখন ঝড়ের কারণে চারিদিক অন্ধকারাচ্ছন্ন ছিল। সেই অন্ধকারের সুযোগ নিয়ে ওরা আমার বোনটার গলায় ওড়না পেঁচিয়ে গাছের সাথে ঝুলিয়েছিল। সেই কাজটা করেছিল সেই পুরুষটা, যাকে একটু একটু করে মনে ঠাঁই দিতে শুরু করেছিলাম। আমার পায়ের নিচের মাটি ফাঁক হয়ে যাচ্ছিল। আমি চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরেছিলাম, কারণ যে বন্ধুদের এত ভরসা করার পরও জীবনটা দিতে হলো আপাকে, সেই বন্ধুরাই ওই মুহূর্তে আমাকে পেলেও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। ওদের এক একটাকে আমার তখন জানোয়ার মনে হচ্ছিল। ঝোপের আড়ালে বসে পড়েছিলাম আমি, কিন্তু তখন কি মনে করে জানি ফোন বের করে শায়নের লাশ ঝোলানোর ভিডিওটা করে ফেলি। তখন মাথা কিভাবে কাজ করেছে আমি জানি না। এতটুকু পড়ে এখন তোমার জানতে ইচ্ছে হতে পারে যে আমি পুলিশকে কেন দিইনি। আসলে ওদের তো পুলিশে দিয়েও লাভ নেই। ওদের মধ্যে একজনের বাবা তো জনপ্রতিনিধি ছিল, বহু মানুষ তাদের আন্ডারে ছিল। পুলিশি ঝামেলা ধামাচাপা দেওয়া ওদের জন্য কোনো কঠিন কাজ নয়, কিন্তু আমি ওদের কাউকে ছাড়বো না। সেদিন কোনো মতেই ছুটতে ছুটতে বাড়িতে গিয়েছিলাম আমি। আপার লাশ গাছের সাথে ঝুলেছে এইটুকু বলার পর আর জ্ঞান ছিল না, পড়ে যাই সেখানে। মা সেদিন ছুটতে ছুটতে কলেজের দিকে যাচ্ছিল। সেই পথে ঝড়ের দাপটে বড় গাছ ভেঙে পড়েছিল মায়ের উপরে। মাথায় বেশি না লাগায় বেঁচে যায় মা, কিন্তু গায়ে এত জখমই হয়েছে যে হাঁটার শক্তি হারায় চিরজীবনের জন্য। সে আজ শয্যাশায়ী। ওদের খানিকের ভালো লাগা আমাদের পরিবারটা তছনছ করে দিয়েছিল। এতটুকু পরে অবনী দেখলো ডায়েরির পাতাগুলোতে চোখের পানির দাগ স্পষ্ট। এতগুলো লিখতে যে কত কষ্ট হয়েছে তা বুঝতে বাকি রইল না। নিজের শরীর ঘৃণায় রিরি করে উঠল অবনীর। নিজেকে ধিক্কার দিয়ে শেষ পর্যন্ত কিনা একজন খারাপ মানুষকেও ভালোবেসেছিল। অবনী পৃষ্ঠা উল্টাতে লাগলো। লেখা শেষ হয়নি এখনো। ডায়েরিটা পড়তে পড়তে চোখ বন্ধ করে ফেলে অবনী। মনে মনে গাল বন্ধ করা লিনার লাইফের স্ট্রাগলের কাহিনী পড়তে
চোখ বেয়ে দরদর করে পানে গড়ালো অবনীর। কেবল ইন্টার পড়ুয়া একটা মেয়ের যখন সম্মানহানি হয়, বোনের মৃত্যুর একই দিনে মা শয্যাশায়ী হওয়া, তারপর একা একা লড়াই করে এতগুলো দিন বাঁচে, সত্যি কতটা কষ্টের ছিল জীবন। এমন একটা মানুষকে ভালোবাসলো যে কিনা এতগুলো মানুষের জীবন নষ্টের কারিগর। ডায়েরিটা বন্ধ করে ফেলল, আর পড়তে মন সায় দিচ্ছে না। লাস্টের দিকটা ভালো করে পড়েও দেখল না। পড়লে হয়তো জানতে পারতো কি ভয়াবহ পরিণতির কথায় ডায়েরির শেষ পাতায় লেখা রয়েছে। এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। অবনী শাশুড়ির কথা মতন গ্রামের হাই স্কুলে শিক্ষকতা করছে অবনী। এক শিক্ষক মারা গিয়েছে কয়েক মাস আগে, এখনো তার বদলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। সৌরভের বাবার সুপারিশে স্কুল কমিটির থেকে অবনীকে স্কুলে শিক্ষিকা করা হয়েছে। ছোট্ট আরহামের সারাদিনের খেলার সাথী হয়েছে মিনু। মিনু কিশোরী একজন মেয়ে, দারিদ্রতার মধ্যে চলে ওর পরিবারের দিনযাপন। যখন রাহেলা বাচ্চাকে দেখে রাখার জন্য প্রস্তাব দেন, রাজি হয়ে যায় মিনুর মা। অবনী স্কুলে 3টা ক্লাস করায়, ততক্ষণ আরহাম আর মিনুকে রাহেলার বাসায় রেখে আসে। এরই মধ্যে সৌরভের সাথে অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সৌরভ অফিস থেকে ফিরে বিকেলের টাইমটা আরহামের সাথে কাটায়। সম্পর্কটা বন্ধুত্বেই সীমাবদ্ধ রয়েছে। বন্ধু বলতে সেরকম বন্ধু নয়। সৌরভ যেন শুভাকাঙ্ক্ষী হয়ে আছে অবনীর জীবনে। যে কোনো বিপদ বা অসময়ে ওরাই ছুটে আসে। সৌরভ মনে মনে কিছু একটা ভাবলেও আর সামনে আগতে সাহস পাচ্ছে না। পাছে লোক কিছু বলে, এই ভয় মূলত। গ্রামের মানুষ এই কথাটা মোটেও সহজভাবে নেবে না। আর এসব ভালোবাসার ভরসার বিষয়ে অবনী একদম উদাসীন। কথায় আছে না, ঘর পোড়ার গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। অবনী কেন যেন ওই বাড়ি, সায়ন বা লীনা কারোর সম্পর্কে আর ভাবতে চায় না। লীনা যা মন চায় করুক, অবনীর তাতে কোনো আপত্তি নেই। একটা সময় মানুষের জীবনে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। অবনীর বাবা মা অনেক জোরাজোরি করে ঠিকানা নিয়েছেন সাহেলার কাছ থেকে। শিউলি বেগম গ্রামে এসে মেয়ের এই অবস্থা দেখে কান্নাকাটি করেছেন প্রচুর। নিয়ে যেতে চেয়েছেন সাথে করে, কিন্তু অবনী যেতে নারাজ। ওই শহরকে বিষাক্ত লাগে অবনীর কাছে, আর শহরের বাতাসকে মনে হয় বিষাক্ত ধোয়া, যাতে শ্বাস নিতে গেলে দম বন্ধ লাগে। রাগে শিউলি বেগম অবনীকে বেফাস কথাবার্তা বলে ফেলেন, যা কিনা আঘাত হানে আত্মসম্মানে। সব দোষী অবনীর ছিল, তারা কিনা শুধু শুধু এখন ভোগান্তিতে পড়ছেন ওর জন্য। মায়ের কান্নাকাটিতেও যাও একটু মন নরম হয়েছিল। কথাগুলো যেন তীরের মতন বিধে শরীরে। অবনী এরপর একদম না করে দেয়, যাবে না মানে যাবে না। সময় এভাবেই পেরোচ্ছিল। মিনুকে এক পাশে দিয়ে মাঝখানে আরহামকে রেখে এক পাশে শোয় অবনী। রাত তখন গভীর, দরজায় ধুমধাম করাঘাতের শব্দ। ঘুম ভেঙে যায় অবনী, ধরফড়িয়ে উঠে বিছানায় বসে। প্রথমে ভাবে হয়তো মনের ভুল ছিল। বেডসাইড থেকে পানির গ্লাস নিয়ে পানিটা শেষ করে অবনী। পুনরায় দরজায় সেই করাঘাতের শব্দ। এইবার হুঁশ ফেরে অবনী। এটা কোনো ভ্রম না, সত্যি কেউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। এত রাতে কেউ কেন দরজা ধাক্কাচ্ছে এটাই মাথায় আসছে না অবনীর। কাপা কাপা পায়ে নিচে নামলো অবনী। ধীরে ধীরে লাইট অন করে এগিয়ে গেল দরজার দিকে। মনকে শক্ত করে জিজ্ঞেস করলো, কে ওখানে? প্রথমবার কোনো সাড়া পাওয়া গেল না। পরবর্তীতে আবার জিজ্ঞাসা করলো, ওই পাশ থেকে জবাব এলো, অবনী, আমি সায়ান, দরজা খুলো প্লিজ। পা থমকে গেল অবনী। কণ্ঠনালী অসাড় হয়ে এলো। সায়নের কণ্ঠে ব্যস্ততা, দরজা খোলার তাড়া। কণ্ঠ চিনতে ভুল না হলেও ভয় কাটল না অবনীর। সামনের দিকে থাকা জানালায় একটা পার্ট খুলে দেখে শিওর হলো অবনী। সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে সায়ন। এই মুহূর্তে সায়নকে দেখেও যেন বেশ ভয় লাগছে অবনীর কাছে। সায়নকে দেখতে ভয়ঙ্কর লাগছে মোটেই অমন না, কিন্তু ওর করা অতীতের কীর্তিগুলো চোখের সামনে হানা দিচ্ছে। সায়ন অনবরত দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে। অবশেষে বাধ্য হয়ে দরজা খুলে অবনী। হুড়মুড় করে ভেতরে ঢোকে সায়ন, যেন একটা ঝড়ের ঝাপটা এসে ঘরে ঢুকেছে। ভয়ে সিটিয়ে যায় অবনী। যদিও মানুষটা একসময় তার স্বামী ছিল, কিন্তু এখন আর সেই সম্পর্কটা নেই। তারপর পরিচয় জানার পর ভয়ের মাত্রা দ্বিগুণ বেড়ে গিয়েছে। এতক্ষণে অবনীর খেয়াল হলো সায়নের দিকে। সায়নের সাদা পাঞ্জাবিতে সারা জায়গায় রক্ত মেখে আছে। লেপ্টে নেই, রক্তের ফোঁটা ফোঁটা ছিটলে যেমন হয় তেমন। ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে অবনীর। গলা বাড়িয়ে চিৎকার করতে গেলে মুখ চেপে ধরে সায়ন। মুখ থেকে কেবল গোঙানে শব্দ হচ্ছে। সায়ন অবনীকে নিজের সাথে জাপটে ধরে, ফিসফিসিয়ে বলে, চেয়েছিও না অবনী, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি একটা নজর আমার সন্তানকে দেখতে এসেছি। এই শেষবার বিশ্বাস করো, আর কখনো আসবো না। রক্তগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার একটা বিচ্ছিরি গন্ধে চারিদিকে ভরে গিয়েছিল। পেট মোচড় দিয়ে গলগল করে বমি করে দেয় অবনী। সায়ন সরে আসে অবনীর থেকে।
সায়ন জিজ্ঞেস করে। অবনী, ওয়াশরুম কোথায় বলো তো? পানি নিয়ে আসে, সব ক্লিন করে দেই। হাতের ইশারায় ওয়াশরুম দেখিয়ে দেয় অবনী। এলোমেলো পা ফেলে সায়ন সেখান থেকে ওয়াশরুমের দিকে যায়। নেতিয়ে যাওয়া শরীরটা নিয়ে পেছন পেছন ছোটে অবনী। সায়ন যখন ট্যাপ ছেড়ে বালতি ভর্তি পানি ভরছিল, তখনই পেছন থেকে একটা সজোরে শব্দ হয়। সায়ন তৎক্ষণাৎ পেছনে ঘোরে। অবনী দরজা বন্ধ করে ফেলেছে। পেছনে ঘুরে দরজা ধাক্কাতে শুরু করলো সায়ন, কিন্তু ছিটকিনি ততক্ষণে তুলে দিয়েছে। সায়নের বাবা এই বাড়িতে প্রতিটা দরজায় লোহার দরজা লাগিয়েছিল। ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে কোনো সুবিধা করতে পারল না সায়ন। এদিকে রুমের মধ্যে মাথা থেকেও পায়চারি করছে অবনী। কি করবে ভেবে পাচ্ছে না। দৌড়ে রুমের দিকে গেল, হাতে ফোন নিয়ে ভাবলো কাউকে ফোন দেবে, কিন্তু এই মুহূর্তে কে সাহায্য করতে পারে অবনীকে? চট করে সৌরভের নামটা মনে এলো। ফোন দিতে গিয়েও দিতে পারলো না। কথায় বলে না, বিপদ যখন আসে তখন একদম চারিদিক দিয়ে আসে, তাই হয়েছে অবনীর ক্ষেত্রে। ফোনের ব্যালেন্সও নেই। মনে হলো ডাটা প্যাক কেনা আছে ফোনে। ফোনের ডাটা অন করলো অবনী। উদ্দেশ্য শাশুড়িকে হোয়াটসঅ্যাপে ফোন করা। শানের এরকম অবস্থা কেন তা জানতে হবে আগে, কিন্তু ডাটা অন করতে শাশুড়ির ফোন থেকে টুং করে মেসেজ ঢোকার আওয়াজ এলো। একটা লিঙ্ক পাঠিয়েছেন তিনি। কিসের লিঙ্ক দেখতে কাপা কাপা হাতে ক্লিক করে অবনী। নিউজ চ্যানেল একটা। হেডলাইনে বড় বড় করে লেখা, পাহাড়ি এলাকায় ঘুরতে এসে 4 বন্ধুর মধ্যে 3 জন নিহত, একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত পড়তে থাকে অবনী। যতই পড়ছে শরীর বেয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে। বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, আমরা প্রায় শুনেছি এই মার্ডারের কাহিনী। দেখে দুই একবার হতাশ করা ছাড়া আমাদের আর কোনো যেন কিছুই করার নেই। সেরকম একটা নিউজ হলে অন্তত অবনীর কম্পন সৃষ্টি হতো না। কিন্তু অবনীর ধারণা এটা সায়ন লিনা রিলেটেড ঘটনা। বিস্তারিত পড়ে অবনী নাম দেখে তো একদম শকড হয়ে যায়। যা ধারণা করেছিল তাই ঠিক হয়েছে। রিফাত, লিনা বা নাবিন কেউই বেঁচে নেই। সায়ন একটা খুনি, ভয়ঙ্কর খুনি। অবনী কোনো কিছু না ভেবে এই রাতের অন্ধকারে ছোটে সৌরভের বাড়ির দিকে। সেখানে গিয়ে পাগলের মতন দরজা ধাক্কাতে থাকে। রাহেলা ব্যস্ত পায়ে দরজা খোলে। উদ্ভ্রান্তের মতন অবনীকে দেখে হকচকিয়ে যান তিনি। তিনি ডেকে তোলেন সৌরভকেও। মিষ্টি বাড়িতে নেই। ওর এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই ছুটিতে কটা দিন নানা বাড়িতে গিয়েছে। বাসে সৌরভে ছিল শুধু। ঘুম থেকে উঠে কোনো মতে শরীরের ওপরে তোয়ালে জড়িয়ে নেমে আসে। অবনীকে ছটফট করতে দেখে জানতে চাই কি হয়েছে। রাহেলা ধমক দেয়, বুঝতে পারছিস না? ও কিছু একটা দেখে ভয় পাচ্ছে ভীষণ। তারপর মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে বলে কি হয়েছে। অবনী হাঁপাতে হাঁপাতে শায়নের বাসায় আসার থেকে পাহাড়ি ঢুলুর খুনি অব্দি সব ঘটনা বলল। সৌরভ কল করলো পুলিশকে। পুলিশ ছাড়া এইসব জায়গায় কিছু করার মতন বোকা না সৌরভ। অবনীকে বাহাবা দিতে ভুলল না। বুদ্ধি করে ওয়াশরুমে বন্দি করেছে বলে এরকম এক ভয়ানক খুনিকে আজ ধরা পড়বে। মিনিট বিশেকের দূরত্ব রয়েছে থানা। সেখান থেকে পুলিশ আসতে আসতে অবনীর বাসায় সামনে এসে অপেক্ষা করছিল। পুলিশ যখন আসে তখন অবনীকে দেখাতে বলে আসামি কোথায় আছে। অবনী দেখিয়ে দিলে কয়েকজন পুলিশ সহ অতি সাবধানতার সাথে দরজা সিটকিনি খোলে অফিসার। ভেতরে মুখ দিয়ে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে সে। কি হয়েছে দেখতে মুখ উঁচু করে অবনী, কিন্তু সামনের দৃশ্য দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ওয়াশরুমের ফ্লোরে রক্তের ফোয়ারা বইছে। সামনে থেকে এত রক্ত দেখে যেন মাথা ঘুরে গেল। মাথা চেপে চিৎকার করে উঠল অবনী। পুলিশ অফিসার জানালো, পুলিশ ভেতরে ঢুকে দেখতে পায় আয়নার কাঁচ ভাঙা। হাত দিয়ে ঘুষি দিয়ে কাঁচ ভেঙেছে, আর সেই কাঁচ দিয়ে গলা কেটেছে তা বেশ বুঝতে পারছে পুলিশ। কিন্তু এইরকম গা হিম করা দৃশ্য দেখে গা ছমছম করছে উপস্থিত প্রতিটা মানুষের। একটা মানুষ কতটা ভয়ানক হলে নিজের গলা নিজে কাটতে পারে। অবস্থা দেখে তো অবনী মূর্ছা যায়। রাহেলা অবনীকে টেনে সরায় ওইখান থেকে। রাহেলা নিজেরও মাথা ঘুরছে এসব দেখে। পুলিশ হাতের মধ্যে এক টুকরা রক্ত মাখা চিরকুট দেখতে পেল। সেখানে লেখা আছে, বুক পকেটে একটা চিরকুট আছে, যেটা একান্তই অবনীর। এটা যেন অন্য কেউ না দেখে, ইভেন আপন লোকরাও না। আরো লেখা আছে সেইখানে তার ফোনে একটা ভিডিও করা আছে, এটা যেন সবাই দেখে। পুলিশ অফিসার বেরিয়ে এলেন ফোনটা নিয়ে, কিন্তু আশ্চর্য বিষয় ফোনে কোনো লক দেয়া নেই। স্ক্রিনে ভিডিও জলজল করে উঠল। ভিডিওটা এই ওয়াশরুমে বসেই কিছু সময় আগে তৈরি করা। আমি সায়ন বলছি। আপনারা যতক্ষণে আমার ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো আমি আপনাদের মাঝে আর নেই। সেই যাই হোক, আসল কথায় আসি। লিনার সাথে আমার এমনি কিছুটা ভাব থাকলেও তা প্রণয় অবধি গড়ায়নি। তাই লিনাকে বিয়ে করার সবে অনেকটা অবাকি হয়েছিল। কিন্তু মানুষ একটা পাপ করলে তা ঢাকতে আরও নতুন নতুন অসংখ্য পাপের সাথে জড়িয়ে পড়ে। আমার সাথেও তাই হয়েছে। ইন্টার পড়াকালীন সময়ে মস্ত বড় একটা পাপ করেছিলাম। যে খুন করে তাকে তো খুনি বলা হয়, সে অনুযায়ী আমি একজন খুনি। আমি একা না, আরও 2জন সাথে ছিল। এত বছর বিষয়টা চাপা থাকলেও
লিনা সেই পুরনো ক্ষত জাগিয়ে তুলেছে। সে আমার সাথে যোগাযোগ করেছে, তার সাথে কন্ট্রাক্ট হয়েছিল সে দেশে আসলে আমি তাকে আমার বাসায় আমার ঘনিষ্ঠ মানুষ হিসাবে থাকতে দিব, মানে একদমই ওয়াইফের মতো, যাতে কেউ সন্দেহ না করে। তারপর কিছুদিন পর বন্ধুদের নিয়ে বান্দরবন বা কোনো একটা পাহাড়ি এলাকায় ট্যুর দিব। সব কিছু পরিকল্পনা মতেই হচ্ছিল। মা অবনীকে ভীষণ ভালোবাসতো, যার দরুন সে লিনাকে মেনে নিতে পারেনি। একদিন লিনার সাথে রাগ করে সে চলে গিয়েছে তার ভাই এর ছেলের কাছে। এদিকে পুরো বাসায় আমি আর লিনা বন্ধুদের দাওয়াত দিতে লাগলাম। কয়েকদিন পর পরই ওরা আসতো, মজা মস্তি হতো। লিনার সাথে ওরাও সহজ হয়ে গিয়েছিল, যার ফলে ট্যুরে যাওয়া নিয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু ওরা জানতো না এই ট্যুরে সবার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছিল। লিনার সাথে আমার কথা হয়েছিল আমি ওদের মারতে সাহায্য করলে লিনা আমাকে কিছু বলবে না। আমিও লিনাকে বিশ্বাস করে বসি। তো আমরা গিয়েছিলাম রিফাতের গাড়িতে। ফ্রন্ট সিটে রিফাত আর নাবিন, আমি আর লিনা পিছনের সিটে। গাড়ি যখন বান্দরবানের দিকে যাচ্ছিল তখন লিনা আমার হাত চেপে ধরেছিল খুব শক্ত করে। আমি জানতে চাইলাম কি হয়েছে। ও জানালো ওর ভীষণ ভয় করছে, ও মনে হয় কিছু করতে পারবে না। আমি যেন কিছু একটা করি, ভরসা দিলাম ওকে। ওর ব্যাগে শক্ত মোটার দড়ি ছিল। ও আর আমি দুইজন পিছন থেকে ওদের ওপর থেকে দড়ি দিয়ে পিছন দিকে শক্ত করে ওদের হাত সহ বেঁধে ফেলি। রিফাত দ্রুত ব্রেক কষে, রেগে বলে, এসব কি ধরনের প্র্যাঙ্ক সায়ন? এখানে তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। রিফাতকে আর কথা বলার সুযোগ দেই না লিনা। ওর ব্যাগেই ছিল সেই মরণাস্ত্র, ধারালো ছুরি, যেটা গলার মধ্যে বরাবর ঢুকিয়ে দেই। ফিনকি দিয়ে বের হয় রক্ত। আমি নাবিনের মুখ চেপে ধরে রেখেছিলাম, হাত বন্ধ নাবিনের। ভয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু মুখে হাত চাপা দেওয়ার ফলে শুধু শব্দ বেরোচ্ছে। চোখ বড় বড় হয়ে গিয়েছে ভয়ে। আমি তখন হুঁশে করেছি না বেহুশে জানি না। নীলার হাত থেকে ছুরিটা নিয়ে নাবিনের গলায় চালাই। আমি আসলেই একটা বেইমান। নিজেকে বাঁচানোর জন্য বন্ধুদের সাথে বেইমানি করে বসি, কিন্তু পাপ তো বাপকেও ছাড়ে না। বেইমানের সাথে বেইমানি করে লিনা আরও একটা ছুরি এনেছিল ব্যাগে, যা আমি দেখিনি। আমি যখন নাবিনকে মারি সাথে সাথে ডান দিক থেকে পেটের মধ্যে প্রচণ্ড জোরে কিছু ঢোকার অনুভব করি। চামড়া ভেদ করে কিছু পেটে ঢুকে যাচ্ছে। শরীর ভীষণভাবে ঝাঁকুনি দেয়, গল গল করে রক্ত বের হয় পেট থেকে। লিনার মুখে তখন হাসি। আপনার গলায় ছুরি চালাতে পারলাম না শায়ন ভাই। ভালোবাসা ভয়ানক একটা শব্দ, সেই ছোটবেলার আবেগ আপনি। আমি চেয়েও আজও সেই আবেগকে পায়ে ঠেলতে পারিনি, কিন্তু অপরাধের শাস্তি প্রাপ্য, তাই ছোট্ট শাস্তি এটা। লিনার ভুল একটাই ছিল, সে ভালোবাসার প্রতি দুর্বল হয়ে বাঁচার সুযোগ দিয়েছিল আমাকে। যে অপরাধ করেছি বাঁচা সম্ভব না, তাই সব পাপের বিনাশ করে তবেই যাব একেবারে। হাত থেকে ছুরিটা আমি চোখ বরাবর গেঁথে দেই। বেরিয়ে আসে ছুরির সাথে ভুবন কাঁপানো চিৎকার দেই লিনা। চারিদিকে হুতুম পেঁচারা ডেকে উঠে, জোরে বাতাস বইতে শুরু করে। কি ভয়ানক পরিবেশ! এই যেন মানুষ হত্যার খেলা চলছে, মরণ খেলা। এ যেন পরিবেশ থমথমে হয়ে গিয়েছে। এই নিষ্ঠুরতম মৃত্যুর যেন প্রকৃতি ও সহ্য হচ্ছে না, তাই তো এমন অশান্ত হয়ে গিয়েছে। চোখ গেঁথে শান্ত হই না, উন্মাদের মতো ছুরি দিয়ে আঘাত করতে থাকে। 27টা আঘাতের পর নেতিয়ে পড়ে দেহ। শরীরে তখন যেন অশ্বরের শক্তি ভর করেছিল। প্রতিটা লাশ টেনে নামায় গাড়ি থেকে। পাহাড়ের খাদে ফেলে রেখে সেই রক্তপূর্ণ গাড়ির মধ্যে বসে ড্রাইভ করে ঢাকা আসে। ঢাকা থেকে এত দূর। পেট থেকে রক্ত ঝরা বন্ধ করতে লিনার ওড়নাটা বেঁধেছি। পাঞ্জাবিটা একটু তোলে সায়ন, সেখানে রক্তের ওড়না ভিজে চুপচুপ হয়ে গেছে। তারপর আবার বলতে শুরু করে, যাই হোক, অন্যায় যদি কেউ করে তবে তার শাস্তি অনিবার্য। হাতের সময় খুব বেশি নেই। জানি না অবনী ওদিকে কি অঘটন ঘটিয়ে ফেলেছে। অবনী, ভিডিওটা হয়তো তুমিও দেখেছো। আসলে আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, বিশ্বাস করো। একজন মানুষ হিসেবে শত খারাপ হলেও একজন বাবা হিসেবে সে কখনো খারাপ হতে পারে না। আরহাম তো নির্দোষ ছিল। ওর তো বাবাহারা হওয়ার মতো কঠিন শাস্তি প্রাপ্য নয় বলো, কিন্তু নিয়তির খেল। আমি একটাবার আরহামকে দেখতে চেয়েছিলাম, আমার শেষ ইচ্ছাটা পূরণ হলো না। ও আরেকটা কথা,
তোমার ঠিকানা আমি অনেক আগেই খুঁজে বের করেছিলাম। এই বর্তমান যুগে এসে কারো ঠিকানা বের করা অসম্ভব কিছু না। সে ভুলটা তো বিশিষ্ট ব্যবসায়ী আরমান শেখ করেছিল, লোকেশন অফ করে। সে যাই হোক, এত কাহিনী বলার মতো এত সময় আমার হাতে নেই। অবনী, আমি খারাপ মানুষ হতে পারি, কিন্তু আমার মা অনেক ভালো মানুষ। সেটা আমার চেয়েও তুমি খুব ভালো করে জানো। তুমি এটাও জানো সে আমার চেয়েও এখন তার নাতিকে বেশি ভালোবাসে। তার সাথে শেষ দেখা হবে না অবনী। তুমি যেখানেই থাকো না কেন, আমার মায়ের খেয়াল রেখো। ভালো থেকো। কথা বলা শেষ করে পেছনের দিকে ঘুরে গেল সায়ান। হাত মুষ্টিবদ্ধ করে ঘুষি দিল আয়নায়। শক্ত হাতের থাবায় আয়নার মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। সেখান থেকে বড় এক টুকরা কাজ তুলে নিল সায়ান। চিৎকার করে বলল, এই সমাজে কোনো ধর্ষণকারী, কোনো বেঈমানের বেঁচে থাকার অধিকার নেই। অবনী, আরহামকে তুমি বাবার অভাব পুষতে দিও না কোনোদিন। অপরাধ বোধ কুড়ে কুড়ে খাচ্ছিল সায়ানকে। চোখ বন্ধ করে নিজের গলায় নিজেই কাঁচের টুকরা দিয়ে টান দেয় জোরে। ফিনকি দিয়ে রক্ত বের হয় সেইখান থেকে। বার কয়েক এইভাবেই টান দিতে থাকে। এমনিতেই কতক্ষণ ধরে পেট থেকে রক্ত পড়ছে। কয়েক মুহূর্ত পরে রক্তশূন্য হয়ে নেতিয়ে পড়ল সায়ানের শরীর। মানুষ মরণশীল প্রাণী, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হইবে, কিন্তু এটা স্বাভাবিক হলে মানা যায়। কিন্তু এইরকম ভয়াবহ মানুষ হত্যার কাহিনী বর্ণনা পরে চোখের সামনে নিজের প্রাক্তনের এই ভয়াবহ পরিণতি সহ্য করতে পারে না অবনী। লুটিয়ে পড়ে মাটিতে। পুলিশ অফিসার ওহ শিট বলে দ্রুত ভিডিওটা অফ করে দেয়। রাহেলা অবনীকে সামলাবে কি, নিজেই তো মাথা ঘুরে ফ্লোরে রয়েছে বসেই। সব নারীদের মন এতটা শক্ত হয় না। এইসব দৃশ্য সহ্য করার জন্য শক্ত কঠোর হৃদয়ের অধিকারী হতে হয়। জ্ঞানহীন অবনীকে পুলিশ অফিসার সাহায্য করতে গেলে বিষয়টা সহ্য হয় না সৌরভের। সে নিজে এগিয়ে এসে পাচা কোলে তুলে নেয় অবনীকে। মাকে ডেকে বলে উঠে সাথে আসতে। রাহেলাও উঠে আস্তে আস্তে ওদের পিছু যায়। অবনের রুমে নিয়ে অবনীকে শোয়ানো হয়। শিওরে বসে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে সৌরভ, কিন্তু কয়েক মুহূর্ত পর ও জ্ঞান না ফিরলে মুখে পানের ছিটা দেয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অবনীর শরীর কোনো রেসপন্স করছে না। কয়েক মুহূর্ত পেরিয়ে ঘড়ির কাঁটা ঘন্টার ঘর ছুঁয়ে ফেলল, অথচ জ্ঞান ফেরার নামই নেই। বরং শরীরের তাপমাত্রা হু হু করে বেড়েছে। এদিকে ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়নি সাহেলাকে। সাহেলা জানে পুলিশ সায়ানকে খুঁজছে। আরমান শেখ জানিয়েছে অবনী অনেক অসুস্থ, তাই সাহেলাকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে যায় তারা। বাইরে ফজরের আজানের ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। গাছে গাছে পাখির কলরব শোনা যাচ্ছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে ধীরে ধীরে। আজানের ধ্বনি কানে যেতেই ঘুম ভাঙল সৌরভের। সারা রাত ঘুমাতে পারেনি। এত ঝামেলার পর পুলিশ যখন লাশ নিয়ে চলে যায়, তখন অবনীর রুমের বাইরে ফ্লোরে বসে অপেক্ষা করতে করতে জ্ঞান ফেরার। রাহেলা রুমের মধ্যে অবনীর পাশে শুয়েছিল। এখানে বসে অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝতেই পারেনি। ঘুম ভাঙতেই উঠে ছুটল রুমের দিকে। ছোট বাচ্চাটা কান্না করছে জোরে জোরে। রাহেলা বাচ্চাটাকে কোলে নিয়ে পায়চারি করছে, কিন্তু কোনোভাবেই থামাতে পারছে না। সৌরভ জানতে চাইল, মা, অবনের কি জ্ঞান ফিরেছে? না রে বাপ, এখনো তো কোনো নড়চড় নাই। কি হলো বুঝতে পারতেছি না। ডাক্তারের কাছে নিব কিনা দেখতো। মা, ওর বাবা আসতেছে, আমরা তাদের জন্য অপেক্ষা করে, তারা যা বলে তাই হবে। আচ্ছা দেখ তাহলে কি হয়। সকাল হয়। আরমান শেখ এসে পৌঁছায় আর সাহেলা আর শিউলি বেগমকে নিয়ে। বাড়িতে তখন মানুষ গিজগিজ করছে। সুইসাইডের খবর পাঁচকান হতে বেশি সময় লাগেনি। অনেকে এসেছে দেখার জন্য। এইরকম বিষয়ে মানুষের আগ্রহ যেন একটু বেশি, কিন্তু লাশ তো পুলিশ নিয়েই চলে গেছে। এইদিকে সাহেলা কেমন যেন নির্জীব হয়ে বসে আছে। কেউ কিছু জিজ্ঞাসা করলেও কথা বলছে না। এরকম ভয়াবহ মৃত্যুর ঘটনা শুনে পড়শির চোখ থেকেও 2 ফোঁটা জল গড়ায়। অথচ সায়ানের মা হয়েও তিনি কেমন নির্জীব। বিষয়টা নিয়ে আশেপাশে ফিসফিস শুরু হয়ে গেছে। কিন্তু পড়শি কি আর বোঝে সন্তানের দরদ? যার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, সেই জানে এই বেদনাটা কতটা ভয়াবহ হতে পারে। আরহামের কান্না যেন থামছেই না। এই বাচ্চাটা এত কান্না কোনো সময় করতো না, কিন্তু গত রাত থেকে অনবরত কান্না করেই যাচ্ছে। সবাই কোলে নিয়ে থামানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হয়নি। অবশেষে সাহেলা উঠে গেলেন আরহামের কাছে। তিনি কোলে নিয়ে প্রথমবারের মতন কথা বললেন আরহামের সাথে। আচমকা আরহামের কান্না যেন থেমে গেল। আরহামকে বুকের সাথে চেপে ধরলেন সাহেলা। এইবার টপ টপ করে অশ্রুকণা গড়াতে লাগলো চোখ থেকে। কানের কাছে ফিসফিস করে বলল, কত খারাপ মানুষ তো দুনিয়ায় বেঁচে থাকে রে দাদু ভাই। তাহলে তোর বাবাকেই কেন চলে যেতে হলো বল তো? সেও কি ওইসব মানুষদের ভেতর থেকে যেতে পারতো না আমাদের সাথে বল?
আমি কি একটুও টের পেয়েছিলাম যে ওদের ভয়ানক খেলার শেষ পরিণতি ও এমন ভয়ানক হবে? ছোট্ট আরহাম কিছু বুঝলো না, শুধু ফেলফেল করে তাকিয়ে রইল দাদির মুখ পানে। এদিকে অবনীর মা এসে অবনীর হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে তিনি আরমান শেখকে ডেকে বললেন মেয়েটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে। আরমান শেখের বয়স হয়েছে, তার সাথে কোমরের ব্যথাটাও বেশ বেড়েছে। এই মুহূর্তে অবনীকে কোলে তুলে গাড়ি অবধি নেওয়া তার পক্ষে সম্ভব না। কাছে ছিল রাহেলা, তিনি বললেন, ভাই সাহেব, আপনি একটু অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কয়েক মুহূর্ত পরেই ফিরে এলো রাহেলা। তার পিছু পিছু রুমে প্রবেশ করলো সৌরভ। অবশেষে সৌরভই তুলে নিল অবনীকে, কিন্তু অবনীকে কোলে নেওয়ার পর বেশ অবাক হলো সৌরভ। কে বলবে এই মেয়ের বয়স 22 পেরিয়েছে, শরীরে কয়টা হাড্ডি ছাড়া মনে হয় কিছুই নেই। এত কম ওজনে একটা মেয়ের কি করে হয়? এসব ভাবতে ভাবতেই সৌরভের মনে হলো অবনী একা লড়াই করে এতটাও সহজ ছিল না। চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া হয়তো মেয়েটা ঠিক মতন করতো না। দ্রুত পা চালায় সৌরভ। ওর সাথে পিছু পিছু ছুটে আসে শিউলি বেগম, তার পেছনে আরমান শেখ। ছোট্ট আরহাম থেকে যায় তার দাদির কাছে। অবনীকে নিয়ে ওর বাবা মায়ের এত চিন্তা দেখেও ভেতরটা খুব করে পড়ছে। অবনীকে তার বাবা মা ভালোবাসে, এটা খারাপ বিষয় না। অবনীকে তো তিনি খুব ভালোবাসেন, কিন্তু নিঃসন্তানের অনুপস্থিতি তাকে পোড়াচ্ছে। সৌরভ তাদের সাথে গেল। গাড়ি থেকে পাজা কোলে তুলে নামালো সৌরভ, ইমার্জেন্সিতে নিয়ে গেল। অবনীকে বেডে রেখে ছুটলো ডাক্তারের কাছে। আরমান শেখকে সামনে চেয়ারে বসিয়ে রেখে গেল। সৌরভ ডাক্তার অন্ময়কে সাথে নিয়ে ফিরল। তার চোখে মুখে উদ্বিগ্নতা। আরমান শেখ বিচক্ষণ মানুষ, এত সবকিছুর ভিড়েও তার মেয়ের জন্য সৌরভের উদ্বিগ্নতা তার নজর এড়ালো না। কিন্তু এই মুহূর্তে তিনি কাউকে কিছু বললেন না। কেটে গেছে বেশ কিছু সময়। অবনীর জ্ঞান ফিরলেও পুরোপুরি সুস্থ নয় ও। শরীর অতিরিক্ত দুর্বল, তার ওপর প্রচন্ড ভয় পেয়েছে। মূলত অতিরিক্ত দুর্বলতার কারণেই সেন্স হারিয়েছে। স্যালাইন দেওয়া হয়েছে ওকে, সাথে ঘুমের ইঞ্জেকশনও পুশ করা হয়েছে। সামনে চেয়ারে বসে অপেক্ষা করেছেন আরমান শেখ, তার পাশে বসে আছে সৌরভ। শিউলি বেগম মেয়ের পাশের সিটে একটু শরীর এলিয়েছেন। কাল থেকে ঘুম না হওয়ার কারণে চোখ লেগে আসছিল তাই। এই মুহূর্তে একান্তে সৌরভকে পেয়ে মাথার মধ্যে প্রশ্নরা যেন কিলবিল করে উঠল। আরমান শেখ বুঝতে পারছেন এটা মোটেও সঠিক সময় নয়, কিন্তু এটাও জানে। চিন্তা ভাবনা করেই তিনি ভাবলেন প্রশ্নগুলো করবেন। বাঁ হাতটা আস্তে সৌরভের কাঁধের উপর রাখলেন। সৌরভ বিস্মিত হয়ে তাকালো তার দিকে। একটু কেশে গলা পরিষ্কার করলেন আরমান শেখ। সৌরভ উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি আস্তে ধীরে বললেন, সৌরভ বাবা, এবার এখান থেকে চলে যাওয়ার পর মনে হয় তোমার সাথে আর দেখা হবে না। এতদিন তুমি বা তোমার পরিবার আমার মেয়েটাকে অনেক খেয়াল রেখেছো। ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাদের কাছে কৃতজ্ঞতা। আরমান শেখের কথায় সৌরভের মন খারাপ হলো। তার মাথার মধ্যে একটা চিন্তায় ঘুরপাক খেতে লাগলো, অবনীকে ও আর দেখতে পাবে না। মন খারাপ হওয়ার বিষয়টা লক্ষ্য করলেন আরমান শেখ। তিনি আবারও ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, অবনীকে পছন্দ করো? উঠল সৌরভ। হ্যাঁ, সে পছন্দ করে অবনীকে, সেই শুরু থেকে। কিন্তু আরমান শেখ এটা কেমন করে বুঝলো? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সৌরভ। ওর মনের ভাষা যেন বুঝতে পারলেন তিনি। বলল, বাবা, মেয়ের বাবারা অনেক কিছু বুঝতে হয় তাদের। আমি কয়েক বছর আগেও মেয়ের চোখ দেখে বুঝেছিলাম কিছু একটা। আমি বারণ করেছিলাম তাকে, সে আমার বারণ না শুনে হাত ধরেছিল তার পছন্দের মানুষের। আর আজ কি অবস্থা দেখতেই পাচ্ছ। মাথা নিচু করে রইল সৌরভ। আরমান শেখ পুনরায় জিজ্ঞেস করলেন, যদি সুযোগ হয় তবে কি বিয়ে করবে? খানিকটা লজ্জা পেল সৌরভ। এইভাবে সরাসরি বিয়ের কথা জিজ্ঞেস করে বসবে, এটা ঘুণা খরেও টের পায়নি। কি জবাব দেবে ও? কিছু সময় অপেক্ষা করে আরমান শেখ পুনরায় বললেন, তুমি তো জানো অবনী অন্য কারোর স্ত্রী। এইবার বেশ উচ্ছ্বসিত দেখা গেল সৌরভকে। সে বলল, আঙ্কেল, অবনী অন্য কারো স্ত্রী ছিল, কিন্তু 6 মাস আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। সে অনুযায়ী শায়ন ভাই কিন্তু অবনীর জন্য 3 পুরুষ। একটু আগে উত্তর না দিল, এই মুহূর্তে এই উচ্ছ্বসিত কণ্ঠ আরমান শেখকে বুঝিয়ে দিল সে যা ধারণা করেছিল তা একদম সঠিক। তিনি বেশ ধীর স্থির কণ্ঠে বললেন, বাবা, মানুষের জীবনে উত্থান পতন থাকেই, কিন্তু মানুষের জীবন তো থেমে থাকে না বলো। সময় বহমান, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় আমাদেরও। আমি তোমাকে আশ্বাস দিতে পারছি না, সময়ের হাতে ছেড়ে দিব।
খারাপ সময় মানুষের চিরদিন থাকে না। খারাপ সময় কেটে গেলে তুমি চেষ্টা করতে পারো। তুমি যদি অবনীকে রাজি করাতে পারো, আমার সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না। সৌরভ কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। ফের তিনি বলতে লাগলেন, তুমি জানো শহরে আমার বড় ব্যবসা আছে। আমি যদি বলি মেয়েকে বিয়ে দিব, তাহলে পাত্রের অভাব হবে না। আমার মেয়ে বিবাহিত বা তার একটি সন্তান আছে, এগুলো কোনো সমস্যা হবে না। কারণ তাদের মূল লক্ষ্য থাকবে আমার টাকা পয়সার ধন সম্পত্তির উপর। অবনী ছাড়া আর কোনো সন্তান নেই আমাদের। আমাদের পরে সব কিছু অধিকার ওর। কিন্তু আমি চাচ্ছি না কেউ টাকার লোভে আমার মেয়ের পাশে থাকুক। আমি চাই এমন একজন মানুষ ওর পাশে থাকুক, যে কিনা মন থেকে ভালোবেসে থাকবে, যত্ন নিবে ওর। আঙ্কেল, আপনি সম্পূর্ণ ভরসা করতে পারেন। তার কোনো অযত্ন আমি হতে দেব না। কিন্তু সে কি আছে? আমাদের কাছে প্রিয় মানুষ তারাই হয় যারা অসময়ে আমাদের পাশে থাকে, আগলে রাখে। আমি এত কিছু ভেঙে বলতে পারবো না। আশা করি তুমি বুদ্ধিমান মানুষ। সৌরভ কথা বলল না। কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকালো। এমন সময় ডাক্তারকে আসতে দেখা গেল। কথার সমাপ্তি হলো ওইখানেই। দুজন এলো ডাক্তারের দিকে। অবনীকে কখন নিয়ে যেতে পারবে সেই বিষয়ে কথা বলতে। কিন্তু সৌরভের মাথায় তো এখন ভিন্ন চিন্তা। অবনীকে ওই দিনই বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এরপর 3 দিন এর মতো সবাই গ্রামের বাড়িতে ছিল। এরপর কেটে গিয়েছে আরো 5 মাসের বেশি। সাহেলাকেও সাথে নিয়ে এসেছে অবনী। কিন্তু সাহেলা এইভাবে অন্য মানুষের বাসায় থাকতে পারবে না জানিয়েছে। কিন্তু অসময়ে সাহেলাদের করা আদর সাহায্য কোনোটাই ভোলেনি অবনী। সে সায়নদের আগের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে অবনীদের বাড়িতেই 3 তলা একটা ফ্ল্যাটে উঠিয়ে দেন। মে মাসে পে করে দিবে সাহেলা। কিন্তু অবনীর সুবিধা হয়েছে। সকাল সন্ধ্যা গিয়ে দেখাশোনা করতে পারে সাহেলারও। সাহেলার শরীরও এখন আর ভালো যাচ্ছে না। অবনী পড়াশোনাটা আবারও ভালোভাবে শুরু করেছে। সারা সকাল শিউলি বেগম আর সাহেলার মাঝে আরহামকে রাখে। অবনী ভার্সিটিতে যাওয়া আসা শুরু করেছে। অবনী বাসায় ফেরার পর থেকে অবনীর বুকের সাথে একদম মিশে থাকে। এইভাবেই সময় কাটছিল। ঢাকায় চলে আসার এতদিন হলেও সৌরভের সাথে যোগাযোগ আছে অবনীর। তাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও হয়ে গেছে আত্মার সম্পর্ক। ওই বাড়ির প্রতিটা মানুষ অবনীর দুঃসময়ে পাশে থেকেছে। যতটুকু পেরেছে সাহায্য করেছে। অবনী কৃতজ্ঞ তাদের প্রতি। মিষ্টি কল দেয় মাঝে মধ্যে। সেখানে কথা হয় রাহেলার সাথেও। সৌরভ হোয়াটসঅ্যাপে কল দেয় প্রায়। অবনীর সাথে তেমন কথা হয় না। অবনী ক্যামেরাটা অন করে আরহামের দিকে ধরে রাখে। সৌরভ বিভিন্ন মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করে। আমাদের লিটল জ্যাম ও সৌরভের সাথে কিলকিল করে হেসে ওঠে। মাঝে মাঝে পুরনো সে ভয়ঙ্কর স্মৃতি মনে পড়লে রাত বিরাত আটকে ওঠে অবনী। ভয়ে চিৎকার করে ওঠে। ঘুম ছুটে পালায় শিহুলি বেগমের রুমে। ছুটে আসেন মেয়ের রুমে। মাঝে মাঝে তো শিহুলি বেগম নিজের রুমেই যান না, মেয়ের পাশে থাকেন। এখন যদি একটা বিয়ে শাদী করে নিতে তাহলে এই রাত বিরাতে আমার ছুটতে হতো না। অবনী বিরক্ত হয় না, বরং বলে, কে বিয়ে করবে এক সন্তানের মাকে? যদি কেউ করে তবে বিয়ে করবি। এ কথার জবাবে উত্তর দেয় না অবনী। দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে অবনীর মাথায় যুক্ত হয়েছে নতুন এক চিন্তা। ও শুনেছে অনেক বাচ্চারা 10-11 মাস হলে মা বাবা দাদা দাদি এসব বলে আওড়ায়, আদো আদো বলিতে। কিন্তু আরহামের 1 বছর হতে চলল, আর অল্প কিছুদিন বাকি আছে। কিন্তু ও শুধু হাসি, মুখে এখনো কোনো কথা বলেনি। সন্তানকে নিয়ে হয়েছে আর এক দুশ্চিন্তা। অবনী সারাদিন মা বলতে থাকে ওর সামনে, যেন শুনে শুনে মা নামক মধুর বলে আয়ত্ত করতে পারে। কিন্তু কাজ হয় না। ডাক্তারের পরামর্শ নেওয়ার চিন্তা ভাবনা করছে অবনী। এর মধ্যে একদিন ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ করে অবনীর ফোন বেজে ওঠে। স্ক্রিন বোলাতেই দেখতে পায় সৌরভের নাম্বার থেকে কল এসেছে। হিজাবের পিনগুলো দ্রুত হাতে লাগিয়ে ফোন রিসিভ করলো অবনী। ওই পাশ থেকে সৌরভের বেশ আনন্দিত কণ্ঠ শোনা যাচ্ছে। অবনী, হুম। আসলে তোমাকে একটা গুড নিউজ দিতে চেয়েছিলাম। তাই নাকি? কি হয়েছে? আমার ঢাকায় ট্রান্সফার হয়ে গেছে। আঙ্কেল তো তোমাদের বাসার অ্যাড্রেস দিয়েছিল। তোমাদের বাসা থেকে অফিস বেশি দূরে না। বাহ, ভালো তো। তাহলে তো মাঝে মধ্যে বাসায় আসাই যাবে। ইয়ে মানে আসলে আরে কি হয়েছে? এইভাবে করছেন কেন? এনিথিং রং? না মানে সাহেল আন্টির সাথে কথা হচ্ছে আমার। কালকে জনি আমার। আমি নতুন বাসা না নেওয়া অবধি মনে হয় সেখানে থাকতে হবে। যদি সেখানে আসে আপনাদের সাথেও দেখা হয়ে যেতে পারে। সে তো খুব ভালো কথা। আচ্ছা ভাইয়া, আমি ইউনিভার্সিটিতে যাব তো, দেরি হয়ে যাচ্ছে। আপনি আসলে বিকেলে কথা হবে আমাদের। হুম। অবনী ফোন কেটে দিল। ওইখানে হতভম্ব হয়ে বসে রইল সৌরভ।
নিজেকে এই মুহূর্তে শ্রেষ্ঠ বোরকা শ্রেণীর এক সদস্য বলে মনে হচ্ছে। ও ঢাকা যাবে তো ভালো কথা, ও কেন অবনীকে ফোন করে সেটা জানাতে গেল? এটার কি প্রয়োজন ছিল? ছিল না। শুধুমাত্র মনের ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে মেয়েটা কি মনে করলো কে জানে। যাই হোক, এখন নিজের সবকিছু গোছগাছ করতে হবে, তাই সেদিকে পা বাড়ালো। সৌরভ ঢাকায় পৌঁছেছে বিকেলের মধ্যেই। সাহেলা তো সৌরভকে দেখে ভীষণ খুশি হয়েছেন। এই ছেলেটাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসতো তিনি। বান্ধবীর ছেলে বলে কথা, নিজের ছেলের মতো আদর করত। সৌরভের বাসায় উপস্থিতিতে ঘরটা যেন পরিপূর্ণ লাগছে তার। নয়তো ইদানিং ঘরটা সবসময় ফাঁকা ফাঁকা লাগে। শায়লার সাথে বসে একসাথে লাঞ্চ সেরেছে সৌরভ। তারপর ড্রয়িং রুমে বসে কতক্ষণ ফোন স্ক্রল করেছে। শাহেলা অবনীদের বাসায় গিয়েছে আড্ডা দিতে। সৌরভকে রেস্ট নিতে বলে গেছে, কিন্তু ও তো এই মুহূর্তে একদম সময় কাটাতে চাইছে না। মনটা ছটফট করছে এক নজর কল্প প্রেয়সীকে দেখার জন্য। শেষমেশ বিরক্ত হয়ে ছাদে গেল ও, কিন্তু ভাবতেও পারেনি সেইখানেই চমক আছে ওর জন্য। পরন্ত বিকেলে লাল রঙা রোদে পিঠ ফিরিয়ে বসে আছে অবনী। পেছন দিক থেকে ঘন কালো চুলগুলো ছাড়া রয়েছে, সেইগুলো মৃদু বাতাসে উঠছে। অবনীর কোলেই রয়েছে আরহাম। একপাশ থেকে মুখের এক অংশ দেখা যাচ্ছে। হেসে হেসে আরহামকে কিছু বলছে। গোধূলি রাঙা বিকেলে মায়াবিনীকে ভীষণ মায়াবতী লাগছে সৌরভের। সৌরভ ধীরে ধীরে সামনে এগোয়, গিয়ে দাঁড়ায় অবনীর সামনে। হুট করে সৌরভকে সামনে দেখে চমকে যায় অবনী, উঠে দাঁড়ায় বসা থেকে। সৌরভ বলে ওঠে, আরে ম্যাডাম, ব্যস্ত হবেন না, বসুন বসুন। ও, আপনি যে আসবেন আমি তো তা একদমই ভুলে গিয়েছিলাম। সৌরভ হাত বাড়াতে এক প্রকার ওর কোলে ঝাঁপিয়ে পড়ে আরহাম, যেন কতদিনের চেনা। আরহামকে কোলে নিয়ে ওর সাথে একটু আধটু দুষ্টুমি করতে করতেই অবনীর সাথে কথা বলছিল। হঠাৎ আরহাম সৌরভের চুল ধরে টানতে শুরু করে। সৌরভ ওর হাত ছাড়াতে ছাড়াতে বলে, আহ বাবা, কি করছো তুমি? ব্যথা পাচ্ছি তো। হঠাৎ আরহামের কি হলো কে জানে, ও ওর হাতটা চুল থেকে ছাড়িয়ে নিল। তারপর আদো আদো বলিতে একবার বাবা বলল। অবনীয় তাকানো ছিল ছেলের মুখের দিকে। এই প্রথমবারের মতন একটা শব্দ বলেছে ছেলে। বাচ্চা প্রথম কথা বললে সেই বিষয়টা অনেক খুশি হয়ে থাকে। অবনের জন্য হয়তো এটা হয়েছিল, কিন্তু ওর চোখের কোণায় অশ্রু ভরে উঠল। বাবা মানুষটা যে আর নেই, আর বাচ্চাটা কিনা সেই বুলেটায় জীবনে প্রথম আওড়ালো। অবনেরও কষ্ট হচ্ছে এই মুহূর্তে। সব বাচ্চারা যখন বাবা বলে ডাকবে, আরহাম তো বাবা বলে ডাকলেও আর কোনোদিন বাবা ফিরে আসবে না। বাবা সন্তানের জীবনে বট ছায়া হয়ে থাকে। কি ফুলের মাসুল ছোট্ট বাচ্চাটাকে দিবে? চিন্তা করতে করতে ফুপিয়ে কেঁদে ওঠে অবনী। সৌরভ হয়তো বুঝতে পারলো অবনীর কান্নার কারণ, কিন্তু অবনী কান্না আড়াল করার জন্য ওড়না দিয়ে চোখ মুছল। কান্না আড়াল করলে কিন্তু দুঃখ আড়াল করা যায় না অবনী। দুঃখগুলো ভেতর থেকে কুরে করে খায় আমাদের, সারা জীবন তাড়া করে বেড়ায়। তবে আমরা যদি চাই এই দুঃখগুলো থেকে মুক্তি পেতে কিছু করতে পারি, কি বলো? অবনী তাকালো সৌরভের দিকে। সৌরভ কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে অবনীর দিকে, যে দৃষ্টিতে ছিল এক রাশ অনুরোধ। দু চোখ যেন খুব করে কিছু বলতে চাচ্ছে। কেঁপে উঠল অবনী। কোনো পুরুষ যদি কোনো নারীকে পছন্দ করে, তার চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সেই ভালোবাসার কথা বুঝতে পারার ক্ষমতা একজন নারীর রয়েছে। অবনীও যেন বুঝতে পারল সৌরভের মনের কথা। বুঝো না বুঝের ভান করলো, হাত বাড়ালো আরহামের দিকে। আরহাম কোলে আসলে সৌরভকে বিনয়ের সাথে বাসে আসার দাওয়াত দিয়ে ছাদ ত্যাগ করলো অবনী। এইভাবেই হুট করে সৌরভের সামনে থেকে কেন চলে আসলো অবনী? ওকে সৌরভের সামনে থেকে পালাতে চাইছে, কিন্তু কেন পালাতে চাইছে? যা ও ভাবছে তা যদি সত্যি হয়, তার জন্যই পালাতে চাচ্ছে। কিন্তু নিজের কাছে নিজেই প্রশ্ন করলো অবনী। একদিকে ছাদের কার্নিশ ঘেঁষে হেলান দিয়ে বসে পড়ল সৌরভ, নিজের ওপর নিজেই বিরক্ত। কিছু বলতে গিয়েও কোনো কিছু বলতে পারছে না। আরহামকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে এসে বসেছে অবনী, হাতে চায়ের কাপ। বাইরে শীতল হাওয়া বইছে। চায়ের কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলল অবনী। প্রকৃতি ভীষণ স্নিগ্ধ। এই নির্মল প্রকৃতির সাথে বসে নিঘুর ভাবনায় ডুব দিল অবনী। সে সৌরভের চোখে যা দেখেছিল তা ভালোবাসা বই কি। আজ হোক বা কাল হোক, সৌরভ ওকে কিছু একটা তো জানাবেই। ও কি না করে দিবে নাকি না? আচ্ছা, ওর কি জীবনকে আরেকবার সুযোগ দেওয়া উচিত? যদি রাজি হয়, মানুষটা কিভাবে বিষয়টা নেবে? পবনের চোখে যেন আজ কোনোভাবেই ঘুম ধরা দিচ্ছে না। আরহাম ঘুমিয়ে আছে। কতক্ষণ ওর পাশে বসে ছেলের দিকে তাকিয়েছিল অবনী। কত শত চিন্তা যে মাথায় ঘুরপাক খাচ্ছে। একজন বাবা ছাড়া ছেলের বড় হওয়ার কথা কল্পনা করতে গিয়ে অনেক ভয়াবহ কল্পনা অক্ষিসপাটে ভেসে উঠছে। সবাই যখন বাবার আদর পাচ্ছে, তখনই বাবা ছাড়া আরহাম অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছে।
এসব চিন্তা করেও যেন বুকটা মোচড় দিয়ে উঠছে। লাইফে আর নতুন কাউকে না চাওয়ায় অবনীর মন বলছে জীবনকে নতুন করে সুযোগ দেওয়া উচিত, কিন্তু পরিবার সমাজের কথা ভেবে আবার পিছপা হচ্ছে ও। রুমে এই মাথা থেকে ওই মাথা পায়চারি করলো। হঠাৎ দরজায় টোকা পড়লো। অবাক হলো অবনী। এত রাতে আবার কে দরজায় টোকা দিল? জিজ্ঞাসা করতে ওই পাশ থেকে ভেসে আসলো আরমান শেখের গলা। অবনী দেরি না করে ব্যস্ত পায়ে দরজা খুলল। আরমান শেখ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন অবনীর সামনে। অবনী জানতে চাইল, কি হয়েছে বাবা? আমি তোর সাথে কিছু কথা বলতাম রে মা। হ্যাঁ বাবা, বলো না। তুই আগে শান্ত হয়ে বসতো, তারপর সব কথা হবে। বাবা মেয়ে টুল পেতে বসলো ব্যালকনিতে। আরমান শেখ কিছু সময় চুপ করে থেকে নিজেকে ধাতস্থ করলেন। তারপর ধীরে ধীরে মেয়েকে বোঝাতে শুরু করলেন। মানুষের জীবনে সুখ দুঃখ উত্থান পতন আসেই, তাই বলে জীবনকে থামিয়ে দিলে তো হবে না। সামনের দিকে অগ্রসর হতে হবে। পেছনের দিকে বারবার ফিরে তাকালে আমরা আর কোনোদিন সামনে যেতে পারবো না। তাই আমাদের সবার উচিত অতীতকে না ভুলে গিয়ে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সেরকম কোনো ভুল পুনরায় না করা। আরমান শেখ একসময় মেয়ের ওপর রাগান্বিত থাকলেও মেয়েটা তো তার বড্ড আদরের। সব রাগ অভিমান ভুলে গিয়ে চিন্তা করলেন মেয়েটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। অবনী নিজেও বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছিল। অবশেষে বাবা যখন বুঝলো তখন দ্বিধাদ্বন্দ্ব কাটলো। তবুও বাবার কাছে বলল, বাবা, আমি রাজি হতে পারি, তবে আমার জীবনে আরো একজন গুরুত্বপূর্ণ মানুষ আছে। আমি তার থেকে অনুমতি নিতে চাই। যদি সে অনুমতি দেয় তবেই আমি এই বিয়েতে রাজি হব। কে সে? তোর মা? না বাবা, আমার দ্বিতীয় মা, সাহেলা পারভিন। সে আমার জন্য যা করেছে আমি কোনোদিনও তার ভুলতে পারবো না। আমার আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারও অনুমতি প্রয়োজন মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, অবশ্যই অনুমতি নিবি তুই। কিন্তু যাই করিস না কেন সঠিক সিদ্ধান্তটাই নিবি আশা করি। বাপ মেয়ের কথোপকথন শেষ হলে আরমান শেখ চলে যান নিজ কক্ষে। অবনী সেইখানে বসে ভাবনার সাগরে ডুব দেয়। পরের দিন সকালে নাস্তা বানিয়ে ট্রে হাতে নিয়ে সাহেলার ফ্ল্যাটে যায়। দরজা নক করে দাঁড়িয়ে থাকে কিছু সময়। এরপর ভেতর থেকে দরজা খোলার আওয়াজ হয়। দরজা খুলতেই অবনী বলতে নেয়, মা নাস্তাটা নিন, দেরি হলো। কিন্তু কথা শেষ করে সামনে তাকিয়ে সেখানে সাহেলা নয়, বরং সৌরভ দাঁড়িয়ে আছে। লজ্জা পায় অবনী, মাথা নিচু করে রাখে অবনী। হঠাৎ গালগুলো কেমন লাল আভায় ছেয়ে গেছে। বিষয়টা নজর এড়ায় না সৌরভেরও। সৌরভ আরেকটু খুঁচিয়ে দিতে বলল, আরে তুমি তো জানতে না দরজায় আমি, তাতে এত লজ্জা পর কি আছে? অবনী এবারও মাথা তোলে না। খটকা লাগে সৌরভের। সৌরভ ওকে ভেতরে ঢুকতে না বলে দরজার সামনে বুক আড়াআড়ি ভাবে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়ায়। কিছু সময় কিছু না একটা ভাবে। অবনী ধীর কণ্ঠে বলে, আমায় ভেতরে যেতে দিন। অবনীর কথাকে তোয়াক্কা না করে উত্তেজিত কণ্ঠে সৌরভ বলে ওঠে, এই পেয়েছে। এই ওয়েট ওয়েট অবনী, এই মিরাকলটা ঘটলো কিভাবে বলো তো? অবনী যেন নত মস্তকটা আরেকটু নত করে। সৌরভ যে আসল বিষয়টা বুঝে গেছে তার টের পেল অবনী। অবনীর বয়সটা এখন আর সেই কিশোরীতে আটকে নেই যে লুকোচুরি প্রেম চলবে। সে স্বীকারোক্তি দেওয়ার ভঙ্গিতেই বলল, সবকিছু নিয়ে রাতে চিন্তা করেছি, তারপর বাবাকে বলেছি। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল সৌরভ। তারপর অবনীকে ভেতরে ঢুকতে বলে নিজে নিজে বলতে থাকি, থ্যাংক গড, এইভাবে আমি তোমাকে জীবনও বলতে পারতাম না। তুমি নিজে থেকে বুঝেছ, এটা তো আমার রাজকপাল। অবনী কথা না বলে চুপচাপ ডাইনিং এ চলে গেল। সাহেলা তখনও ফ্রেশ হয়ে আসছিলেন। দেখা হয়ে গেল অবনীর সাথে। অবনী সাহেলাকে বসিয়ে প্লেটে খাবার তুলে দিল। সাহেলার পাশে বসিয়ে ওকে একটু খাবার খাইয়েও দিল। খেতে খেতে অবনী সাহেলাকে বলতে লাগলো, তোমার সাথে একটু কথা ছিল। মুচকি হাসলো সাহেলা। তাকে গতরাতে ফোন করেছিল অবনীর বাবা। তিনি এখন না করার কোনো কারণ দেখছেন না। যদি মেয়েটা সুখী হয় তাহলে তাতে তার কোনো আপত্তি নেই। আর ছেলেও তো দূরের কেউ না, তিনিও যখন তখন নাতিকে দেখতে পারবেন। খাওয়া শেষে সাহেলার পিছু পিছু তার রুমে যায় অবনী। সাহেলা বিছানায় বসলে তার সামনে ফ্লোরে পা মুড়ে বসে অবনী। তারপর ছোট বাচ্চারা যেভাবে মায়ের কোলে মুখ লোকায় ঠিক সেভাবে সাহেলার কোলে মুখ লোকালো অবনী। তারপর ধীরে ধীরে ওর ন্যায় সিদ্ধান্তের কথা জানালো। মাথায় হাত রাখে সাহেলা। মাথা মুছিয়ে দিতে দিতে জানান কোনো আপত্তি নেই। অবশেষে সব চিন্তা ভাবনা জল্পনা কল্পনার সমাপ্তি ঘটিয়ে অবশেষে রাজি হয় সবাই। সাহেলা সৌরভের বাবা মাকে ফোন দিয়ে গ্রাম থেকে আনান। তাদের মেয়ে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। যদিও সৌরভের বাবা একটু দ্বিমত করেছিল, কিন্তু মায়ের সামনে সেটুকু আর মুখ থেকে বের হয়নি।
এরপর সবাই মিলে ঠিক করে সপ্তাহখানেকের মধ্যেই সব কমপ্লিট করে ফেলবে। অবশেষে সব অপেক্ষার প্রহর পেরিয়ে সেই কাঙ্ক্ষিত দিনটা আসে। অবনী জানিয়েছে কোনো রকম ঝামেলা করা চলবে না, শুধুমাত্র ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিয়েটা সম্পন্ন করবে। কারণ বাইরের মানুষ নানাজন নানা কথা বলবে, সেসব কটু কথা শুনতেও ভালো লাগবে না একদম। এর চেয়ে শুধু নিজেদের মানুষগুলোর সামনে কবুল বলে নতুনভাবে জীবনের সূচনা করবে। অবনের ইচ্ছেতেই মানুষজন দাওয়াত দেওয়া হয়নি, তবুও নিজেদের বিল্ডিং এর সব মানুষকে বলা হয়েছে। ছাদে মোটামুটি ডেকোরেশনও করা হয়েছে। এইখানেই হবে হলুদ। হলুদ শাড়ি পরিয়ে, গহনা পরিয়ে, সামনে নানা প্রকার নকশার ডালা সাজিয়ে স্টেজে বসিয়ে রাখা হয়েছে অবনীকে। তার কোলে ছোট্ট হলুদ পাঞ্জাবি পরা আরহাম। দুই মা, হবু শাশুড়ি সবাই মিলে একে একে হলুদ ছোঁয়ালো। অবনীর কেমন যেন একটু একটু অদ্ভুত অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্রথমবারের বিয়েটা ছিল ভিন্ন রকম, তখন এরকম অন্য অনুভূতির সাথে পরিচয় হয়নি। আজ একটা অন্য মানুষের নামে হলুদ ছোঁয়াচ্ছে তার শরীরে। তারপর কালকে কিনা সেই মানুষটা ওর সম্পূর্ণ অধিকার, দায়িত্ব অর্পিত হয়ে যাবে। সব খুশিকে ছাপিয়েও মনের মধ্যে যে ভয়টা হলো, তা হলো পরে যদি সৌরভ আরহামকে ভালো না বাসে। তখন বিভিন্ন চিন্তা মাথায় আসতেই আরহামকে বুকের মধ্যে চেপে ধরে অবনী। তখনই কেউ কানে কানে ফিসফিস করে বলে, আমরা না হয় আর বেবি নেব না, এটা আমাদের বেবি, তুমি ভয় পেও না। ঘাড় ঘুরে পাশে তাকায় ও। পাশে এসে বসেছে সৌরভ। ও কিভাবে মনের কথা বুঝলো মাথায় এলো না অবনীর। কিন্তু সৌরভ যে মনের কথা বুঝতে পেরে ভরসার কথাটা বলল, এতেই যেন স্বস্তি হলো। দেখতে দেখতে রাতটা পেরুলো, সকাল পেরুলো, দুপুর ঘনিয়ে আসছে। শিউলি বেগম একটা লাল বেনারসি দিয়ে গেছে, বলে গেছে এটা পরে নিজের মতন করে টুকটাক সেজে নিতে। বাইরের লোক তো আসবে না, শুধু ফ্যামিলির লোক। তবুও বিয়ে বলে কথা, শপিং করে এনেছে সৌরভ নিজেই। অবনীর সাথে আরহামের জন্য শপিং করেছে। অবনী যেন কোনো বিষয় নিয়ে কষ্ট না পায়, সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করে যাচ্ছে সৌরভ। বিষয়টা অবনের কাছে বেশ লেগেছে। দুপুরে নামাজ পড়ে একেবারে কাজী সাহেবকে সাথে করে অবনের বাসায় ঢুকলো সৌরভ। সাথে সৌরভের বাবা ও মাও আছে। এখন থেকে অবনীকে তারা তাদের সাথে করে গ্রামে নিয়ে যেতে চান। খাওয়া দাওয়ার পর্ব শেষ করার আগেই বিয়ে সম্পন্ন করতে চান। যখন কবুল বলতে বলা হলো, তখন পাশে দাঁড়িয়েছিল ভাবি, শাশুড়ি মা। প্রথমবার তো ভালোবাসার মানুষকে পাওয়ার খুশিতে তরতর করে কবুল বলে ফেলেছিল, কিন্তু এবার বিয়েটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে। এখানে জড়িয়ে আছে অনেক কিছু, তাই কবুল বলতে গিয়েও চুপ করেছিল অবনী। তখন পাশে থাকা হবু শাশুড়ি শক্ত করে এক হাত চেপে ধরে রেখেছিলেন, মাথায় হাত দিয়ে আশ্বাস দিয়েছিলেন, বলেছিলেন চিন্তা করো না, তোমার কোন অযত্ন আমি করব না, আমার ছেলেটাকে তো জানোই। অবনীর এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবান মনে হচ্ছিল। চোখ বন্ধ করে বলে ফেলেছিল সেই কাঙ্ক্ষিত শব্দটা, যার মাধ্যমে গ্রহণ করে নিল অন্যের ঘরের ঘরণী হওয়ার দায়িত্ব। সেই মানুষটাই আজ তার স্বামী, যে কিনা তার জীবনে বয়ে চলা ঝড়ের সময় বন্ধু হয়ে বর্ষার হাত বাড়িয়েছিল। কথায় বলা হয়ে থাকে, অসময়ের বন্ধুরাই প্রকৃত বন্ধু। সেই মানুষটাকে আর হারাতে চায় না অবনী। এইদিকে সৌরভ তো মহা আনন্দে আছে। সেই বিয়ের পর থেকে আরহামকে কোলে নিয়ে বসে আছে। ও খাচ্ছে কোলে নিয়ে। সাহেলা আরহামকে নিতে চাইলে নাকচ করে দেয় সৌরভ। সাহেলা বলে ওকে নিয়ে সমস্যা হচ্ছে তো। সৌরভ কাটকাট গলায় জবাব দেয়, আমার ছেলে আমি রাখতে পারবো, আমার ওকে নিয়ে কোনোদিন কোনো সমস্যা হবে না আন্টি, শুধু একটু দোয়া করবেন আমাদের জন্য। সাহেলার চোখ ছলছল হয়, আঁচলের কোণ দিয়ে চোখ মুছেন। আসলে সাহেলা নিজেও জানেন না কেন কান্না করছেন, অথবা তার আদরের নাতিটা বটগাছ তুল্য ছায়া পেয়েছে এই খুশিতে। তার চোখে জলের কারণ অজানায় রয়ে গেল। শুধু মন ভরে দোয়া করলেন ওদের সংসার জীবনটা যেন সুখের হয়।